এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পাতলা ওড়নার মতো একটা কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে হোটেল থেকে বেরিয়ে গেল তিশমা। খুব ভোরে ঘুম থেকে উঠলেও হোটেলের লনে বসেছিল সে। রিশাদ খুব ভালো করে ম্যানেজারকে বলে দিয়েছে যেন তিশমার অযত্ন না হয়। ম্যানেজারও তার বসের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। তিশমা যখন জেগেছে তখন ম্যানেজার নিজেই বাসায় ছিল। সে হোটেলে এসেছে 8টায়, আর তিশমা তখন সুইমিং পুলের পাশে বসেছিল সেখানে থাকা দোলনাটিতে। ম্যানেজার সাহেব এসে প্রথমে চা কফি অফার করেছে, খরচটা অবশ্য তিশমার নিজেরই বহন করতে হবে। হোটেলের দোতলার একপাশে আগে রেস্তোরাঁ ছিল, পরে তা আরো বড় করতে রিশাদ খাবারের সব রকম ব্যবস্থা নিচ তলায় করিয়েছে। অনেকেই সকালের নাস্তা ফুলে ফুলে ভরা বাগানে বসে করতে পছন্দ করেন, তাই বাগানের ছোট ছোট টেবিলও অ্যারেঞ্জ করিয়েছে। তিশমা জানালো সে একটু পরেই নাস্তা করবে এবং তা বাগানে বসে। ম্যানেজার সাহেব তাই করলো। তিশমার জন্য বাইরে খাবারের ব্যবস্থা করতে হবে বলেই সে চতুর্থ ফ্লোরে গেল। রিশাদ হয়তো 10টার মধ্যে আসবে, আর তার ঘরগুলো ঠিক চেক করতে হবে ঠিকঠাক সব আছে কিনা। কিন্তু তিশমা তাকে জ্বালিয়ে মারলো। একটু পর পর সার্ভিস ভালো না বলে বলে ডেকে নিয়ে যাচ্ছে, আর না চাইতো হোটেলের ম্যানেজার হিসেবে তাকে তিশমার অতি অপ্রয়োজনীয় ব্যাপারেও জবাব দিতে হচ্ছে। একটা সকালই যেন যথেষ্ট ছিল তিশমার ম্যানেজারকে নাজেহাল করতে। ম্যানেজার সাহেব বুঝলেন এই অপরূপ সুন্দরী তরুণটি তার পিছনে ইচ্ছে করে লেগেছে, তাই পারতপক্ষে সে আর লনে কিংবা দোতলার দিকে পা বাড়াচ্ছে না। তৃতীয় তলায় গিয়ে সে রিসেপশনে ফোন দিল যে কোনো প্রয়োজনে তাকে তৃতীয় তলায় আর জন্য বরাদ্দ কেবিনটাতে যেন আসে সবাই। বস আসলে সে কোনো একটা ব্যবস্থা করবেই। এই মডেল কন্যার সকালের নাস্তা শেষ করে রেহনুমা বাড়ির চারপাশ চেক করলো, প্রয়োজনীয় সকল জিনিসের পাকাপোক্ত সুরক্ষা নিশ্চিত করে আন্তমকে ডেকে বলল এই মাসটা সে যেন এ বাড়িতে একা একা না আসে। দারোয়ান আর ওকাচুং এ বাড়ির বাইরের একটা ঘরে থাকবে। বাড়ি পাহারার জন্য হলেও কাউকে রাখতেই হতো, তাই দারোয়ান আর ওকাচুংই থাকবে। রিশাদ এক এক করে রেহনুমা, নির্জন আর মেহমেশের লাগেজ গাড়িতে উঠিয়ে রেখেছে। এবার শুধু তাদের বের হওয়ার পালা, কিন্তু রেহনুমার যেন কাজই শেষ হচ্ছে না। আন্তমা মন খারাপ করে রেখেছে খুব। গত প্রায় 3টা বছরের বেশি সময় ধরে রেহনুমা এখানে থাকছে, আর তখন থেকে আন্তমের যাতায়াত এই বাড়িতে। বাড়িটি অবশ্য তৈরি করা হয়েছে তারও আগে, তখন কেউ থাকতো না। রিশাদ শখেই করেছিল এই বাড়ি, বলা যায় তার বিলাসিতার একটা অংশ এই বাড়িটা। কিন্তু প্রয়োজনের খাতিরে একদিনে পাহাড়ের গায়ে তোলা বাড়িটাতে থাকার জায়গা করতে হয় রেহনুমা, আর তার সঙ্গী হিসেবে পাশে এসে দাঁড়ায় এই উপজাতি মেয়েটি আর কিছু প্রতিবেশী। এই বাড়িতে প্রায় বন্দি জীবন কাটাতে চাওয়া রেহনুমা আজ প্রথম কোথাও থাকতে যাচ্ছে। চোখ ছলছল তার, যা রিশাদ দেখেও না দেখার ভান করছে। সে চায় না এখন ফুপুর এই অশ্রু জল চোখ দেখে ঢেকে তাকে এখান থেকে ছেড়ে যেতে। একটু তো বের হোক ফুপুটা। তার বাড়ির কত সৌন্দর্য তো আছে চোখ মেলে দেখার মতো। শুধু অতীতের কষ্ট আঁকড়ে ধরে কেন এক জায়গায় পড়ে থাকবেন তিনি? নিজে হোটেলে থাকবে ভাবতেই তার মনে হয়েছিল এবার ফুপু যাক সাথে। গত বছরও যখন নীলিমা ছিল তখনও সে ফুপুকে এসেছিল নিয়ে যেতে, এও বলেছিল থাকতে হবে না তোমার, অন্তত ভাতিজার বউকে দেখার উসিলায় আসো। ঘন্টা 2-1 থেকে দেখো, ভালো না লাগলে আমি তোমাকে এখানে রেখে যাব। রেহনুমা রাজি হয়নি, আর তাই জেদ করে রিশাদ তাকে নীলিমার ছবিটাও দেখায়নি। কিন্তু এবার আর রেহনুমা নিজের কথায় বহাল থাকতে পারেনি। সত্যি বলতে গত দিনগুলোতে তার একলা জীবনে অনেকটা হই হুল্লোড়েই কেটেছে নির্জন আর মেহমেশকে পেয়ে। মায়া জন্মে গেছে খুব তাদের প্রতি। এখন তার একাকিত্বে চেয়ে তাদের কথাবার্তা আর শোরগোলটাই বেশি ভালো লাগে। আর তাই রাতে খাওয়ার পর রিশাদ পুনরায় কক্সবাজার যাওয়ার কথা তুললে বেশিক্ষণ আপত্তি করতে পারে না রেহনুমা। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে বেয়ে গাড়ি চলছে সমতলের দিকে। রিশাদ অতি মনোযোগে ড্রাইভিং করছে, আর পেছন থেকে নির্জন রেহনুমার কোলে বারবার লম্ফঝম্প দিয়েই যাচ্ছে। পেছন থেকে বাবাকে সে তার ছোট ছোট হাত দিয়ে ধরার চেষ্টা করছে, যা তার পক্ষে অসম্ভব। মেহুইশ চুপচাপ বসে আছে অপলক, বাইরের দিকে তাকিয়ে। ভেতরে ভেতরে চিন্তায় অস্থির সে। চিন্তাটা সকালে ফোনের স্ক্রিনে আজকের ডেটটা দেখেই হয়েছে। সে হিসেব মতো গতকাল তার পিরিয়ড ডেট ছিল, প্রয়োজনীয় জিনিসটাই সাথে নেই তার। আর না সে নিজের বাড়িতে আছে, এখানে রিশাদের মতো বাইরে এক পাও রাখেনি। তার উপর
দোকানপাটও কিছু চোখে পড়েনি। এই অবস্থায় তার নিজেকে বড্ড অসহায় লাগছে। আর আজ কক্সবাজার যাচ্ছে, সেখানে তো দোকান ফার্মেসি সবই আছে, কিন্তু রিশাদকে কি বলে বের হবে? অনেকগুলো টাকা আছে তার ছোট পার্সটিতে, যা দিন কয়েক আগে রিশাদ দিয়েছিল। গাড়ি চলতে চলতে হোটেলের রাস্তায় চলে এসেছে, তখনই মেহুইশ বুদ্ধি করে রেহেনুমাকে বলল, ফুফু, আমার একটু ফার্মেসিতে যাওয়ার ছিল। ফিসফিসানো কথার আওয়াজ রিশাদের কানেও গিয়েছে, তাই সে আর চোখে ফ্রন্ট মিররে তাকালো। মেহুইশ কিছু বলছে তা সে দেখে সে তার দৃষ্টি ড্রাইভিংয়ে আর মেহুইশের ঠোঁটে রাখার চেষ্টা করলো, কিন্তু বোঝার সম্ভব নয় তার কথা। মেহুইশের কথা শেষ হতে রেহনুমা বলল, এদিকে কোনো ফার্মেসি থাকলে নিয়ে চলতো। কি হয়েছে ফুপি? কিছু না। ওষুধ লাগবে? তোকে যা বলছি তাই কর না বাবা, মেয়েদের মতো এত প্রশ্ন করিস কেন? ফুপুর এই কথার পর রিশাদ আর শব্দ করলো না, চুপচাপ গাড়ি নিয়ে হোটেলের সামনেই থামালো। সেখানেই অনেকগুলো দোকান আর দুটো ফার্মেসিও চোখে পড়লো মেহুইশের। রিশাদ গাড়ি থেকে বের হতে নিলে রেহনুমা বলল, তুই কোথায় যাচ্ছিস? ফার্মেসিতে। কি কিনতে হবে বলো? তুই চুপ করে এখানে বস, আর এই নে তোর ছেলেকে। তোরা বাপ বেটা গল্প কর, আমরা আসছি। বলে রেহনুমা নির্জনকে রিশাদের কোলে দিল। রিশাদ বোকার মতো নির্জনকে কোলে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইল। মেহুইশ আর রেহনুমা চলে গেল ফার্মেসির দিকে। একটিবার তারা পেছনের দিকে ফিরে তাকালে দেখতে পেত 24 ঘন্টা চোখে মুখে রাজ্যের গম্ভীরতা আর ক্রোধ নিয়ে চলেছে এটার মুখ এখন কেমন নির্বোধ আর গোবেচারার মতো লাগ হয়েছিল। রিশাদ সত্যি বোকা বনে গেছে, কি অসুস্থ ফুপি নাকি মেহুইশ? আর অসুস্থ হলেই বা কিরকম অসুখ সে কেন বুঝতে পারেনি? তাতে ভীষণ বোকা লাগছে তার নিজেকে। ফার্মেসির সামনে এসে মেহুইশ ইতস্তত করতে থাকায় রেহনুমাই কথা বলল। ফার্মেসিতে দুজন লোক, একজন মধ্যবয়সী আর অন্যজন ছোকরা টাইপ। রেহনুমা ছোকরাটাকেই ডেকে বলল স্যানিটারি ন্যাপকিন দিতে। রোগা পটকা চেহারা ছোকরা কাজে খুব চটপটে দেখে বোঝা গেল। 2 মিনিটে সে প্যাডের প্যাকেট ভালো করে আলাদা আরেক প্যাকেট করে দিল। মেহুইশ টাকা দিতে চাইলে রেহনুমা দিয়ে চলে আসতে চাইলে মেহুইশ আবার দাঁড়াতে বলল। আরে কিছু কি লাগবে? ইতস্তত করতে করতে মেহুইশ বলল, প্রেগন্যান্সি কিট। কথাটা বলার সময় মেহুইশের চোখ ছিল মাটির দিকে। রেহনুমা এবার যেন চমকিত হলো মেহুইশের কথায়। তবে কি তার ধারণা ভুল? সে ভেবেছিল বিয়েটা তাদের শুধু নাম মাত্র। গাড়িতে বসেও মেহুইশ যখন তাকে বলল প্যাড কেনা লাগবে, তখনও ভেবেছিল তাদের সম্পর্ক গভীর নয়। কিন্তু মেহুইশের এখনকার কথার ধারণা বদলে গেছে। হয়তো হেজিটেশনটা রয়ে গেছে তাদের মধ্যে, এই কারণে রিশাদকে বলতে পারেনি কথাটা। রেহনুমাই আবার ফার্মেসির ছেলেটাকে বলল একটা প্রেগনেন্সি কিট দিতে। তারা নিজেদের কেনা শেষ করে গাড়ির সামনে আসতে রিশাদ চুপচাপ ড্রাইভিং সিটে বসে গেল নির্জনকে নিয়ে। রেহনুমা তাকে নিতে চাইলে বলল, চলে এসেছি ফুপি, ও আমার কোলেই থাক। সকালে নাস্তা সেরে রাইমা ঢুকলো মায়ের ঘরে। রাশেদ খান আজ বাড়িতেই আছেন। জেবুন্নেসা চলে যাওয়ার পর তিনি আর বিদেশে যাননি। আপাতত যাবেন না বলে ঠিক করেছেন। রাইমাকে খালি বাড়িতে রেখে যেতে তার মন সায় দেয়নি। জেবুন্নেসা নেই, রিশাদ নেই, বাড়ি ভর্তি কাজের লোক, ভিড়ে মেয়েকে রেখে যেতে এই প্রথম সে ভয় পাচ্ছে। এত বছর জেবুন্নেসাই ছিল ছেলে মেয়ের সাথে, কিন্তু এই প্রথম এমন সে মেয়েকে একা দেখছে। রিশাদ আর ফিরবে না, সে চায়ও না ফিরুক। নীলিমার বাবার সাথে সকল প্রকার ব্যবসার সংযুক্ততা এই মাসে আলাদা হবে। নিজ স্বার্থে ছেলের বিয়ে দিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছেন, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু এই ক্ষতির আরো ক্ষতিপূরণ উঠে আসার মতো আরো এক সুযোগ পেয়েছিলেন, যা রিশাদের দ্বিতীয় বিয়ের কারণে হাতছাড়া হলো। মূলত সেই কারণে রিশাদের সাথে মনোমালিন্যতা, অতঃপর বাবা ছেলের সম্পর্কে ফাটল। তিনি এখনো পড়ে আছেন নিজের স্বার্থ নিয়ে। অর্থের মোহে ভুলে গেছেন তার সন্তানরা কেউ সুখে নেই। ভুলে গেছেন এই মোহ ভাঙলে তিনি নিজেকে ধ্বংস হয়ে যেতে দেখবেন। হোটেলে ঢুকতেই তিশমা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিশাদের সামনে। আজ এত দেরি করলে কেন? তোমার সাথে নাস্তা করব বলে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপর ভাবলাম একাই খেয়ে নিই, কিন্তু তোমার ম্যানেজারের কারণে আমার খাওয়াটা হলো না। তিশমার কোনো খেয়াল নেই রিশাদের পাশে দাঁড়ানো দুজন নারীকে। সে অনর্গল ম্যানেজারের নাম নিয়ে এটা সেটা বলছে, তা দেখে বিরক্তিতে রেহনুমার কপাল কুঁচকে এসেছে। আর অপরদিকে মেহুইশ তার মুখ হাঁ করে তিশমার দিকে তাকিয়ে আছে। তিশমার কথা শেষ হতে রিশাদ কিছু বলতে যাবে, তার আগে তিশমা বলল, তুমি আজকে ওকেও নিয়ে এসেছো সাথে করে? ও লেলে কিউট বাবাটা, আসো তো আমার কোলে।
ঋষিদের কোল থেকে নির্জনকে নিতে নিতে যত রকম আহ্লাদের শব্দ তার জানা ছিল সবটাই সে প্রয়োগ করতে থাকলো। এতে করে রেহনুমার বিরক্তি যেন আকাশসম হয়ে গেল। তাই সে বলল, রিশাদ, আমি কি নিজের জন্য কোনো রুম পেতে পারি? রিশাদ বুঝলো তার ফুপি তিশমাকে বিশেষ পছন্দ করছেন না, তাই সে একজন স্টাফকে ডেকে ফুপিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলল। তিশমার যখন হুঁশ এলো রিশাদের ফুপিও এসেছেন, সে সালাম দিতে এগিয়ে গেল। রিশাদ তার হাত আটকে দিল। পরে কথা বলো ফুপির সাথে, এখন আপাতত ফুপি রেস্ট নেবে। মেহুইশ এখনো হাঁ হয়ে দেখছে তিশমাকে। সমুদ্রের শো শো হাওয়ার শব্দ তার কানে যেন ভায়োলিনের সুর মনে হচ্ছে। আর সামনে নায়িকা দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে সে যদি ছেলে হতো তবে নিশ্চিত এই মুহূর্তে এই অপ্সরের প্রেমে পড়ে পা হাঁটু সব ভেঙে ফেলতো। ঋষাদ খেয়াল করলো মেহুইশের এমন করে তাকিয়ে থাকা, বিরক্তিকর মেয়ে তো। মন বলছে মেয়েটা এমন হ্যাংলা কেন, তাকাতে হয় তো কোনো ছেলের দিকে তাকা, মেয়ে হয়ে মেয়ের দিকে কেন এমন করে তাকাবি? ডিসগাস্টিং। নির্জন বেশিক্ষণ থাকলো না তিশমার কোলে। অচেনা মুখ দেখেই হয়তো তার অস্বস্তি হলো। কয়েক মিনিট থেকেই সে কান্না শুরু করে দিল, আর তাই তিশমাও তাকে ঋষাদের কোলে ফিরিয়ে দিল। মেহুইশকে দেখে তার দিকে হাত বাড়িয়ে হ্যালো বলতে মেহুইশ খপ করে তিশমার হাত ধরল। কি তুলতুলে হাত তিশমার, আহা এত নরম কেন মেয়েটার হাত। ঋষাদ ভ্রু কুঁচকে বলল, তুমি এমন ছেঁচড়ামো করছো কেন ওকে দেখে? জি। বাংলা বুঝো না? বললাম নিচে এমন তিশমাকে দেখে হা করেছিলে কেন? পায়ের জুতা মোজা খুলতে খুলতে প্রশ্ন করলো ঋষাদ। উনি কি লিপস্টিকের বিজ্ঞাপন করে সেই মডেলটা না? কৌতূহলী হয়ে বলল মেহুইশ। সে এই প্রথম টিভির কোনো অভিনেত্রীকে সামনে দেখলো। ঢাকা শহরের থেকেও আজ অবধি কোনো নায়ক নায়িকা মডেল শিল্পী কাউকেই দেখেনি। তিশমাকে ফোনে সেদিন ঋষাদের পাশে দেখে সে সন্দেহ করে ওভাবে তাকায়নি, বরং তাকিয়েছিল কণ্ঠ শুনে। বিজ্ঞাপনে একটা জায়গায় তিশমার কণ্ঠ শুনে তার চেনা মনে হয়েছিল, এবং দেখার পর সে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিল। যা দেখে তিশমা, ঋষাদ আর রেহনুমা তিনজনই ধরে নিয়েছে সে ঋষাদকে সন্দেহ করছে। সন্ধ্যা থেকেই পেটের ব্যথায় ছটফট করছে মেহুইশ, কখনো বিছানায় কখনো ব্যালকনিতে যাচ্ছে, পায়চারি করছে। স্থির হয়ে বসলেই যেন ব্যথা বাড়ছে। ঋষাদ দুপুরে খাওয়ার পর আর রুমে আসেনি, নির্জনকে নিয়ে বেরিয়েছিল প্রথমে, পরে কোনো কাজ পড়ে যাওয়ায় চট্টগ্রাম শহরে যাওয়ার প্রয়োজন হওয়ায় স্টাফকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। রেহনুমা মাগরিবের নামাজের পর বসে তাসবিহ পড়ছিলেন। এখানে এসে করার মতো কোনো কাজ তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি আজকে রুম দুটো আগেই হোটেল স্টাফ দ্বারা পরিষ্কার করিয়ে সাজানো ছিল, তারা এসে শুধু যার যার আলমারি গুছিয়ে নেওয়ার ছিল। রেহনুমা তার নিজেরটা বিকেলে গুছিয়েছে, আর মেহুইশ নিজেরটা গোছানোর অবস্থায় নেই। নির্জন আজকাল হাত পা খুব নাড়ায়, অনেক রকম কথাবার্তা বলে, যদিও তার কোনো শব্দই স্পষ্ট নয়। আজও মেহুইশ যখন বিছানায় ছটফট করছে, বাচ্চাটা তখন তার পাশে শুয়ে ছোট ছোট হাতে তার গাল ছুঁয়ে দিচ্ছিল, চিবুক ধরছিল। কোমর সে ছোঁয়া যেন অলৌকিকভাবেই মেহুইশের ব্যথা উপশম করছিল, অথবা তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য ব্যথা ভুলে সে স্পর্শ অনুভব করছিল। সেও একটু ঝুঁকে নির্জনের চোখে মুখে আদুরে চুমুতে ভরিয়ে দিচ্ছিল। কি এক জাদু আশ্চর্যজনকভাবে তার মনে মায়ার সৃষ্টি করে দিয়েছে এই বাচ্চাটার প্রতি। ঋষাদের প্রতি ভালো লাগা বিন্দু পরিমাণও জন্মায়নি, তবুও রাত বিরাতে দেহের ভেতর তার অবাধ স্পর্শ যেমন কাঁপিয়ে দেয় তরুণীর দেহটাকে, ঠিক তেমনই দিনের আলোয় ঘৃণার সমুদ্র এক ঝটকায় ঋষাদকে তার নজরে পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য ব্যক্তিও বানিয়ে দেয়। এই ঘৃণা তার নিষিদ্ধ সেই শিহরণে জীবনটা কেমন কাটবে দুজনের তা জানা নেই মেহুইশের। আদৌ সারাটা জীবন একসাথে কাটবে কিনা তাও জানে না। শুধু এটুকু জানা, এই ছোট নির্ঝনটার মায়ায় সে ফেঁসে যাবে খুব বাজেভাবে। মমতা বড্ড কঠিন এক বাঁধন, যার বন্ধনে আটকা পড়লে ছেড়ে যাওয়া মুশকিল। মেহুইশ ধীরে ধীরে সে বাঁধনেই বাধা পড়েছে তা সে নিজেও বুঝতে পারছে না। সারাটা দিন কাটলো বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় তল্লাশি চালিয়ে, তবু রাইমার হাতে লাগলো না কিছুই কি নেই এমন যা দিয়ে কিছু মানুষের জীবনের গোপন রহস্যগুলো জানা যাবে। বাবা আর মায়ের মধ্যকার সম্পর্ক কি মোটে ঠিক করা যাবে তা সেই রহস্যের জাল খুললেই জানা যাবে। মনে মনে একবার ঋষাদের কাছে হেল্প চাইবে বলে সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করা হলো। দাদাভাই নিশ্চিত জানে সব, আর লুকানোর মতো বলেই দাদাভাইও খুব সূক্ষ্মভাবে কিছু জিনিস সবসময় লুকিয়ে যায়।
যেমনটা তাদের একমাত্র ফুপির কথা। ফুপি আছে তাও জীবিত, অথচ রিহান আর সে জানতোই না। কিন্তু দাদাভাই ফুপির বাড়িতে গিয়ে থাকছে, মা ফুপিকে সহ্য করতে পারে না। আবার আব্বু বলেছে ফুপুর স্বামীর মৃত্যুর জন্য মা দায়ী। অন্যমনস্ক হয়ে রাইমা নিস্তলায় তার দাদার ঘর থেকে বেরিয়ে আসছিল, বেখানে তার ধাক্কা লাগে বাড়ির সবচেয়ে পুরাতন আর বয়স্ক কাজের মহিলা মালা কাকির সাথে। নিঃশব্দে হাঁটাচলা করা এই মহিলাটি প্রায় 70 বছরের কাছাকাছি। কাজের দিকেও খুব পটু, কিন্তু জীবনের খিটখিটে মেজাজের কারণে মহিলাটি সবসময় থাকেন না এখানে। আবার অভাবের তাড়নায় কাজও ছাড়েননি। রিশাদের বাবাকে বলে তিনি রয়ে গেছেন এখানে। রিশাদের বাবা যখন খুব ছোট তখন থেকেই এই মহিলা এই বাড়িতে। কাজ বলতে তেমন কিছু করা লাগে না তার, তবে শক্তিবল এখনো ভালো থাকায় বাড়ির মাছ কাটার কাজটা তিনি অনায়াসেই করেন। কাজও খুব পরিচ্ছন্ন হওয়ায় জীবনেসাও তাকে তাড়ানোর পায়তারা করেনি কখনো। এরাম করে হাঁটতেছ কেন? অহন তো চোট লাগতো আনে মুহে। সরি কাকি, খেয়াল করিনি। এ মাইয়া আবার কাকি কইতেছ? কইছি না কয়েকদিন দাদি কইয়া ডাকবা। তোমার বাপ আমারে কাকি কয়। আচ্ছা সরি, আর মনে থাকে না। রাইমা চলে যাচ্ছিল দোতলার দিকে, আর বৃদ্ধা কাজ শেষে নিজের বাড়ি যাবেন বলেই বেরোচ্ছিলেন। রাইমা হঠাৎ মাঝ সিঁড়িতে থেমে গিয়ে পেছনে ফিরল। মহিলাটি সদর দরজা ছেড়ে বেরিয়ে গেছে। তার কি মনে হলো সে জানে না। হুট করে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরের দিকে দৌড় লাগালো। মালা কাকি দাঁড়ান, একটু শুনুন আমার কথা। রাইমার ডাকে গেটের কাছাকাছি যাওয়া বৃদ্ধা থেমে গেলেন। পেছনে ফিরে রাইমার দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকালেন। কতদিন বুঝাইছি আমি তোমার কাকি না, তোমার বাপের কাকি। সরি, আমার মনে থাকে না। বাড়িতে তো সবাই আপনাকে কাকিই বলে। সবাই কয় কারণ হেরো তোমার বাপ মার বয়সী, তুমি তো আর তেমন না। আচ্ছা, আর ভুল হবে না। আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? রাইমা বিনয়ের সুরে জানতে চাইল। বৃদ্ধা মাথার আঁচল আরেকটু টেনে কপালে তুললেন। তাই আর কি করো, আজকে এমনই অনেক দেরি হইছে কামে। 2 ফরে যাওনের কথা আজকা মাগরিবের সময় আইসা গেছে। বাগানের কামও আমারে দিয়া করাইছে তোমাকে হেই ম্যানেজার। বৃদ্ধের কথা শুনে খারাপ লাগলো রাইমার। সেও জানে এই বৃদ্ধাকে তার বাবা কাজের নামে রাখলেও আসলে তাকে এমনিতেই রাখা হয়েছে। মায়া পড়ে গেছে অনেকটা বছরে, আর বৃদ্ধার কাজ ছাড়া পয়সা নেবেন না, তাই কাটাকুটির বাহানায় রাখা হয়েছে। সন্তানহীন এ বৃদ্ধার স্বামী, আর একটি ঘর ছাড়া নিজের বলতে কিছুই নেই। তার স্বামী মানুষটাও অচল অনেক বছর ধরে। রাইমা বৃদ্ধাকে বলতে চেয়েও বলল না। আজ যাক, কাল না হয় সুযোগ বুঝে কথা বলা যাবে। আচ্ছা, আপনি আজ যান। বৃদ্ধা আর অপেক্ষা না করে চলে গেছে নিজের গন্তব্যে। রাইমাও বাড়ির ভেতর পা ফেলতেই দেখল তার বাবা রাশেদ খান। 55 পেরিয়ে 56 ছুঁই ছুঁই বয়সী, অনেক শক্ত ও সামর্থ্য মানুষ রাশেদ খান। গায়ের রং ফর্সা হলেও তা এখন আর বোঝা যায় না তেমন। বাইরে কি করছিলে মা? রাশেদ মেয়েকে প্রশ্ন করলেন। কিছু না আপু, একটু হাঁটাহাঁটি করছিলাম। সন্ধ্যার পর বাইরে না যাওয়াই ভালো মা, ভিতরে এসো। রাশেদ খান নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রাইমাও আর দেরি করে চলে গেল নিজের ঘরে। রাশেদ খান আজ আর বাড়ির বাইরে যাবেন না, তাই কাজের লোককে ডেকে চা চাইলেন 1 কাপ। বুদ্ধি সম্পন্ন একজন চতুর মানুষ এই লোকটা। জীবনের প্রথম দিকে যথেষ্ট সৎ ছিলেন। টাকার পাহাড় গড়া নেশায় পড়ে সততা বিসর্জন দিয়েছেন অনেক বছর হলো। রাগ আর ক্রোধ হয়তো উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন তিনি, আর তা ভুল কাজে বেশি লাগাচ্ছেন আজকাল। উত্তরাধিকার সূত্রে এর একটা রিশাদ এবং রিহানও পেয়েছে, তবে আরো একটা জিনিস তারা পেয়েছে রক্তসূত্রে, তা হলো নিজের মেয়ে কিংবা বোনের জন্য অন্যকে কষ্ট দেওয়া, যা কোনো এক সময় করেছিল রাশেদ খান এবং বর্তমানে করছে রিশাদ। চট্টগ্রাম থেকে কাজ শেষ করে কক্সবাজার পৌঁছতে বেশ রাত হয়েছে রিশাদের। ততক্ষণে মেহমেশ নির্জনকে নিয়ে ঘুমিয়েও পড়েছিল। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় রেহেনুমা নিজে হোটেল থেকে বেরিয়ে মেডিসিন এনেছে মেহমেশের জন্য, আর তা দেখে ম্যানেজার বারবার বলে গেছে যেন প্রয়োজন পড়লেই তাকে যেন ডাকে। রিশাদ হোটেলে পৌঁছেই বলেছিল আজ থেকে তাদের সংসার এই হোটেলের 2 কামরা আর বিশাল আকৃতির কাজ ঘেরা ব্যালকনিতেই। শুধু সিজনাল কাজের কারণেই এখানে থাকা তার। সত্যি বলতে পিঠ পিছে তার বাবা অনেক লোক লাগিয়ে রেখেছেন তার এই হোটেলের ক্ষতি করতে, হয়তো এই ক্ষতির পরেই সে বাবার কাছে ফিরে যাবে। বাবার ধারণাকে ভুল প্রমাণ করতেই সে এখানে সজাগ দৃষ্টি রাখতে 24 ঘন্টা এখন হোটেলেই কাটাবে।
হয়তো এটা সমস্যার সমাধান নয়, তবুও সে তার পরিশ্রম নষ্ট করতে দেবে না, এমনটাই চেষ্টা। আজ চট্টগ্রাম যাওয়ার পেছনে প্রথম কারণ ছিল লোনের জন্য ব্যাংকে যাওয়া। দ্বিতীয় কারণ, তার উকিল আজ ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল কোনো কাজে, তাই ফাঁক বুঝে সে উকিলের সাথেও দেখা করে এসেছে। একটা কিছু সে করতে যাচ্ছে, খুব গোপনে। হয়তো এটা করার পর জীবনেচা কিংবা রাশিদ খান দুজনেই তার ওপর চড়াও হবে, কিন্তু কিছু করার নেই। সে ঠিক ততটুকুই করবে যতটুকু তার সাধ্যে আছে। হোটেলে ফিরে নিজের রুমে নক করলে সে ভেতর থেকে কোনো সাড়া পেল না। হাতের ঘড়িটাতে তাকিয়ে দেখলো রাত 11টা পেরিয়ে গেছে। এতটা লেট হবে ফিরতে ফিরতে তা বুঝতে পারেনি। পকেট থেকে ওয়ালেট বের করে চেক করলো না, এই রুমের চাবি তার কাছে নেই। আগে সে যে ঘরে থাকতো সেই ঘরের চাবিটা পকেটে আছে। মনে পড়লো এই ঘরে দুটো চাবি, আর দুটোই সে মেহিমিশের সামনে রেখেছিল সকালে যাওয়ার আগে। ভুলে গেছে ওয়ালেটে ঢুকিয়ে নিতে। উপায়ন্তর না পেয়ে মেহিমিশের নাম্বারে কল দিলে প্রথম দুইবারে উঠল না। তৃতীয়বার কল করতে মেহিমিশ কল রিসিভ না করে সোজা এসে দরজা খুলে দিল। ভেতরে সে ঘরের বাতিটাও জ্বালায়নি। অবাকের চেয়ে রাগটাই যেন বেশি হলো রিশাদ। মেহিমিশ আবার গিয়ে বিছানায় শুতে বাহু ধরে হ্যাঁচকা টানে। রিশাদ তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আকস্মিক আক্রমণে ঘুমের ঘোর কেটে ভয়ার্ত চোখে তাকালো মেহিমিশ। থরথর করে কাঁপছে তার শরীর। হয়তো আধ ঘুমে এমন ঝটকা খেয়ে তার এমন হলো। রিশাদ চোখ মুখ শক্ত করে জানতে চাইল। মেহুইশ মুখ খুলবে কি খুলবে না করেই বলল, আপনি দরজা ধাক্কাচ্ছিলেন? তাই ডাকা লাগবে কেন? কল দিচ্ছেন আপনি, আবার দরজায় ধাক্কা। আপনি ছাড়া আর কে এই দরজায় ধাক্কা দেবে এমন করে? বাকিরা তো আপনার মতো জঙ্গলি নয়, তারা অবশ্যই আগে সুন্দর করে ডেকে তবেই ধাক্কা দেবে। বলেই মেহুইশ নিজের বাহু রিশাদের হাত থেকে ছাড়িয়ে নিল। রিশাদ আবারও মেহুইশের হাত ধরতে গেলে মেহুইশ ধমকে উঠল, খবরদার, একদম ধরবেন না। কি পেয়েছেন কি আপনি? টাকা আছে বলেই যা খুশি করবেন, যখন যা মর্জি তাই বলবেন। নিজের কেনা গোলাম মনে হয় সবাইকে। বিয়ে করেছেন জোর করে। মা আর ভাইয়ের দায়িত্ব আমি দেইনি আপনার কাঁধে। আপনি নিজের করা অন্যায়ের মাসুল হিসেবেই তাদের জন্য করেছেন সবটা। আপনি আমায় বিয়ে না করলেও তারা জলে ভাসতো না। আল্লাহ আমায় তৌফিক দিয়েছেন তাদের খরচ বহন করার। আমি চুপ করে থাকি বলে গায়ে লাগে না আপনার করা অন্যায়গুলো, তাই না? এক নাগারে এইটুকু বলেই হাঁপাতে লাগলো মেহুইশ। তার শরীরের শক্তি বলতে কিছুই যেন নেই। সারাদিনের ব্যথায় আর না খাওয়া শরীরটা বড্ড দুর্বল থাকায় এখন ঘুম ভাঙতেই তার কষ্ট হচ্ছিল খুব। তার উপর রিশাদের আচরণ তাকে খেপিয়ে তুলেছে বলেই এখন দিশা বলে ধমকে উঠেছে। পরে কি হবে তা পরে দেখা যাবে। আপাতত মেজাজ যা তিরিক্ষ হয়ে আছে, এতে সে রিশাদের অগ্নিমূর্তির চেহারাকেও ভয় পাচ্ছে না। আর রিশাদের কি হলো কে জানে, সেও আর কথা বাড়ায় না। চুপচাপ মেহুইশের সামনে থেকে সরে গেল। ভেবেছিল হোটেলে ফিরেই রাতের খাবার খাবে, তা আর হলো না। চুপচাপ ব্যালকনিতে গিয়ে সেখানে রাখা একটা কাউচে বসে পড়লো। গা থেকে কোটটা খুলে পাশে রেখে ফেলে রাখলো। বাইরে চাঁদটা আবছা চাঁদে ঢাকা মেঘের আড়ালে কোনো তারা চোখে পড়ছে না। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের শো শো শব্দ কানে প্রচন্ড লাগছে তার। সারাদিনের ক্লান্তি এই মুহূর্তে দুটো কাঁধে যেন এসে ভর করলো তার। সমস্ত সত্তা জুড়ে যে ক্রোধ অবিরত বইতে থাকে, সেই সত্তা এই মুহূর্তে নির্লিপ্ত। বড্ড অসহায় সে এই দুনিয়ায়। আর নিজের অসহায়তা লুকাতেই হয়তো দুর্বলের প্রতি কঠোরতা প্রয়োগ করে। কিছু মানুষ বাস্তব জীবনে এমনই হয়, নিজের অসহায়ত্বকে ঢাকতে অন্যের দুর্বলতাকে আঘাত করে। খুব ভোরে ঘুম ভেঙে গেছে মেহুইশের। নির্জন আজ এখনো ওঠেনি দেখে মেহুইশ অবাক হলো। বাচ্চাটা কি দিনকে দিন অলস হয়ে যাচ্ছে? মা অলস বলে ব্যক্তিরা নাকি দেরি করে ঘুম থেকে উঠে, এসব দেখেই ভেবেই হাসি পাচ্ছিল তার। অমনি মনে পড়লো কাল রাতের ঘটনা। রিশাদকে সে ধমকেছে। প্রথমে চোখ পড়লো দরজায়, ভেতর থেকে লাগানো দরজা, তার মানে সে ঘরের ভেতরেই আছে। বিছানা নেই। বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখলো সেখানেও নেই। কোথায় গেল জঙ্গলিটা? ব্যালকনির পর্দা সরানো বলে কাঁচগুলো সূর্যের আলো ফ্লোর ছুঁয়ে মেহুইশের পায়ে পড়ছে। সেই আলোর রশ্মি ধরে বাইরে তাকাতেই কাউচে থাকা ঘুমন্ত রিশাদকে দেখতে পেল সে। জেগে থাকা ব্যক্তিটা যতটা দানব ঠিক ততটাই শান্ত, কোমল আর মায়াবী সে ঘুমন্ত অবস্থায়। স্বাভাবিকভাবেই দিনটা শুরু হয় মেহুইশ রিশাদের। নতুন স্থানে নতুন ঘরের সংসারটাকে মোটেই নতুন মনে হয়নি। প্রতিদিনকার নিয়ম। রেহনুমাই প্রথমে কিচেনে ঢুকেছে, তবে কিচেনটা রিশাদের ঘরে লাগোয়া, তাই রেহনুমাকে অপেক্ষা করতে হয় রিশাদের দরজা খোলার। আজ রিশাদের ঘুম ভেঙেছে দেরি করে, আর তারপরেই ঘরের দরজা খোলা হয়েছে, তাই চা নাস্তাও দেরি করে
হয়েছে। রিশাদ খেয়াল করেছে ফুপির এই ঘরে আসতে এবং ঘর থেকে নিজের ঘরে আসতে যেতে করিডোর পেরোতে হয়, আর তাদের ঘরে বিপরীত পাশের ঘরগুলো টুরিস্টদের, তাই হয়তো চলাফেরায় সহজ হবে না। নাস্তার পর রিশাদ আজ প্রথম কাজ করলো মিস্ত্রি ডাকা এবং রান্নাঘরের ভেতরের দিকে দেয়াল ভেঙে আরো একটি দরজা তৈরি করা। কাজটা 1-2 দিনে হবে না বুঝতে পেরে আগে লোক ডেকে জায়গাটা দেখালো এবং ফুপির ঘর বদলে ব্যবস্থাও করা হলো। রেহনুমা বারবার করে বোঝাতে চাইলো কদিনের জন্য আবার ভাঙচুর করার কোনো দরকার নেই, এতে হোটেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। রিশাদ বরাবরই একঘেয়ে, সে কোনো কথা কর্ণপাত করলো বলে মনে হলো না। আজকেও আর রান্না করা হবে না তাদের। হোটেলের রেস্টুরেন্টে আপাতত খাবে যে কদিন রান্নাঘর কমপ্লিট না হচ্ছে। রিশাদ আসলে এ পাশটা সম্পূর্ণ আলাদা একটা ফ্ল্যাট হিসেবে আলাদা করার প্রস্তুতি নিচ্ছে। সারাদিনে আর রান্নার বাইরে নিজেদের তেমন কাজ না থাকায় রেহনুমা নির্জনকে নিয়ে বের হলো। সে একটু লনে হাঁটবে আর পায়ে কুলুলে সৈকতেও যাবে। মেহুয়েশের আর প্রেগনেন্সি টেস্ট করার প্রয়োজন না হওয়ায় সে কিটটা আলমারির ছোট্ট একটা ড্রয়ারে রেখে নিজের কাপড় গুছিয়ে রাখতে লাগলো। রিশাদ সকাল থেকে তার সাথে কোনো কথা বলেনি। এখন রুমে এসে নিজের লাগেজ থেকে একটা কালো টি শার্ট আর কালো ক্যাপ নিয়ে কাপড় পাল্টে পরে নিল। ক্যাপটা মাথায় দিয়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। পকেট থেকে ওয়ালেট এবং হাতের ঘড়িটা খুলে আবার আলমারির সামনে এসে দাঁড়ালো। মেহুইশ তাকে দেখে সরতে গিয়ে ধাক্কা খেল রিশাদের বুকে। বোকার মতো আলমারির 2টি কপাট একসাথে খুলতে গিয়ে মেহুইশে ধাক্কা খেয়েছে। নিঃশব্দে রিশাদ মেহুইশের বাহু ধরে তাকে সোজা করে দাঁড় করালো। কয়েক সেকেন্ড তাকিয়েই হাতের ঘড়ি আর ওয়ালেট ড্রয়ারে রেখে সরে গেল। তার আপাতত ঘরে কোনো কাজ নেই। ছাদের দক্ষিণে চন্দ্রমল্লিকার টবগুলোর পাশে বসে আছে রাইমা। তার সামনে হাঁটু ভেঙে বসে পান চিবোচ্ছে মালা কাকি। রাইমা তাকে নাস্তার পরই জোর করে নিয়ে এসেছে এখানে। আব্বু সকাল সকালই আজ কোথাও বেরিয়ে গেছেন। যাওয়ার আগে মালা কাকি বলে গেছেন রাইমার খেয়াল রাখতে, দুপুরে যেন খাবারের খেয়াল তিনিই রাখেন। এতে রাইমা কনফার্ম হলো দুপুরের আগে তার আব্বু বাড়ি ফিরবে না। এটাই সুযোগ তার সব জানার। কাকি, আমার অনেক কিছু জানার আছে আপনার কাছে, প্লিজ কিছু লুকাবেন না দয়া করে। দেখুন, আমার মা বাবা সবাই অসুখী। তুমি আবারও কাকি কইতাছো মাইয়া? সরি কাকি, না দাদি, আর ভুল হবে না। আপনি প্লিজ আমাকে বলেন কিছু জানা থাকলে। থামো মাইয়া, দম লাও আগে। আমিও দেখতাছি যেবু এদিন বহুত রাগ দেখাই। এইবার তো বাড়ি ছাইরা গিয়া বহুত খারাপ কাম করছে। আফসোসের সুরে বললেন বৃদ্ধা। রাইমার এই কথায় মন ভরল না। সে উদ্গ্রীব আরেকটু গভীর কোনো কথা জানতে, যা তাকে ফুপি আর মায়ের সম্পর্কের মধ্যকার অবস্থা জানাবে। আমার একটা ফুপি আছে, তা কি আপনি জানেন? প্রশ্নটা করে রাইমা তাকে রইল বৃদ্ধার দিকে, আর তাতেই বুঝতে পারলো বৃদ্ধা চমকেছেন খুব। এই চমকানোর অর্থ কি? তোমারে কে কইছে তোমার ফুপি আছে? আপনি উত্তর দিন দাদি। ফুপি আছে তা কি করে জানি, পরে বলছি। না, তার আগে কও তোমারে কে কইছে? আমি মায়ের সাথে চট্টগ্রামে গিয়েছিলাম দাদা ভাইয়ের খোঁজে। হোটেল থেকে ভাইয়ার বাড়িতে গিয়েই দেখেছি আমাদের একমাত্র ফুপুকে, এবং থেকেছিও একসাথে। কিন্তু রেহনুমার কাছে যাবু গেছিল? এইবার যেন বৃদ্ধা আরেকটু বেশি অবাক হলেন। ভালো করে রেহনুমা উচ্চারণ করতে না পারলেও বোঝা গেল তিনি রেহনুমাকে খুব ভালো করেই চেনেন। চেনারই কথা, যিনি তার বাবাকে আগলেছে তিনি ফুপুকেও আগলেছেন, সেটাই স্বাভাবিক। রাইমার মাথায় জট পাকিয়ে যাওয়া ভাবনাগুলো এবার অস্থির হতে থাকলো সবটা জানার জন্য। সে বৃদ্ধার সামনে আকুতির স্বরে বারবার বলল তাকে যেন সবটা জানায়। সে তার মা বাবাকে একসাথে দেখতে চায়, এমনকি দাদা ভাই আর ফুপুকেও পাশে চায়। বৃদ্ধা যেন নিজেও এমন কিছু আশা করেন, তাই নিজের জানা কথাগুলোই বলতে শুরু করেছেন। বছর 25 কি 26 আগের ঘটনা। তখন রেবু সেনা মানে রিশাদের মায়ের মৃত্যুর পর থেকে রিশাদকে তার বাবা নিজের বাড়িতে রেখেছিলেন। তার নানা নানি মানে রাইমারও নানা নানি রিশাদকে নিজের কাছে নিতে চাইলে রাশেদ খান রাজি হননি। তখন রিশাদের দাদা জীবিত ছিলেন। বাড়িতে একমাত্র মেয়ে তখন শুধু রেহনুমাই ছিল। রেহনুমার সদ্য কলেজে ভর্তি হয়েছে, আর জেবুর নেশা তার চেয়েও বছর 5 বড়। রেহনুমার পক্ষে পড়াশুনো সামলে রিশাদকে রাখা তত বেশি একটা হয়ে উঠত না। বাড়িতে আয়া থাকলেও
জেবুন্নেসা আর তার মা প্রায় সপ্তাহ করে এসে থাকতেন এই বাড়িতে। এতে করে রেহেনুমার জন্য সুবিধাই হতো। মালা কাকি রান্নাঘর সামলাতেন আরও একজন কাজের লোক নিয়ে। রেহেনুমা তখন পুরোপুরি পড়ায় মনোযোগী। তার পড়ার জন্য একদিন তার বাবা মানে রাশেদের চাচা একজন লজিক মাস্টার ঠিক করেন। রেহেনুমা আর জেবুন্নেসার মাঝে সম্পর্কের দূরত্ব সেই মাস্টারকে দিয়েই হয়। ঘটনাটা এমন, রেহেনুমার কিশোরী মনে তার গৃহশিক্ষক ওবায়দুলের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে ওবায়দুল্লাহ। ঢাকা শহরে নিজের থাকার জায়গা নেই বলে রেহেনুমার ভালো লাগার কথা জানতে পেরেও চুপ ছিল। এদিকে আবার রিশাদের জন্য এই বাড়িতে আসা যাওয়া করা জেবুন্নেসাও কোনো এক বর্ষায় নিজের মনেও ওবায়দুল্লাহর প্রতি ভালো লাগা অনুভব করে। রোজ রোজ আসা যাওয়ার পথে দুই একবার দেখা হয়। সেই দেখাতেই কোনো এক সময় ওবায়দুল্লাহও দুর্বল হয় জেবুন্নেসার প্রতি। সেই সম্পর্ক আরও গভীর হয় সবার অগোচরে। জেবুন্নেসার রোজগার এই বাড়িতে আসা যাওয়া একসময় স্থির থাকার মতোই হয়ে যায়। সময়ের গতিতে তাল মিলিয়ে রেশাদও একটু একটু বড় হয়, কিন্তু ততদিনে রাশেদের জীবনে খরা আরও কঠিন রূপ নেয়। বাড়িতে বুজুর্গ বলতে রাশেদের চাচা ছাড়া কেউ ছিল না। তিনি বছর তিনেক বাদে অনেকটা জোর করেই রাজি করান রাশেদকে বিয়ের জন্য। ততদিনে জেবুন্নেসা খানবাড়িতে শুধু রাশেদের মৃত বইয়ের বোনই নয়, পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে গেছে। যা দেখে রেহনুমার বাবা নিজ মনে এক সিদ্ধান্ত নেন এবং তা জেবুন্নেসার বাবা মাকেও জানান। জেবুন্নেসার বাড়িতেও তা বিয়ে নিয়ে সবাই উপস্থিত, কিন্তু জেবুন্নেসা রাজি হয় না বলেই তারা আগাতে পারেনি। রেহনুমার বাবার পক্ষ থেকে রাশেদের জন্য জেবুন্নেসার বিয়ের প্রস্তাব দিলে সাথে সাথেই রাজি হয়ে যায় জেবুন্নেসার বাবা। রেহনুমা তার গৃহশিক্ষককে পছন্দ করে, সে কথাও জেনে যায়। রেহনুমার বাবা প্রস্তাব দেন ওবায়দুল্লাহকে। ওবায়দুল্লাহর অর্থহীন বেকার ছেলে, যার মাথার উপর ছাদ বলতে খানবাড়ির চিলেকোঠা ছাড়া কিচ্ছু নেই। রেহনুমা যেমন খুশি হয় ওবায়দুল্লাহর সাথে তার বিয়ের সংবাদে, তেমনই জেবুন্নেসাও ভেঙে পড়ে ওবায়দুল্লাহর বিয়ের খবর পেয়ে। ভাগ্যের উপর কারোর জন্যেই ওবায়দুল্লাহর বিয়ের প্রস্তাব পেয়ে রাজি না হয়ে রেহনুমার বাবার কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। ওবায়দুল্লাহ গ্রামে হলেও শিক্ষিত ছেলে। অর্থের অভাবে ভালো শিক্ষার জন্য শহরে এসে চাকরির খোঁজ করলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলেই হয়তো তার চাকরিটা জোটেনি প্রথমে। ওবায়দুল্লাহরই এক পরিচিতের মাধ্যমে সে রেহনুমাদের বাসার মাস্টারির সুযোগ পেয়েছিল। মাস্টারি আর সততার গুণে রেহনুমার বাবা তাকে নিজের ব্যবসায়ের একটা চাকরি দিলেও পাশাপাশি তার মেয়েকে পড়ানোর দায়িত্ব বহাল রাখেন। ওবায়দুল্লাহ তার দায়িত্ব টানা 3 বছর খুব ভালো করেই পালন করেছিল, সেই সাথে জেবুন্নেসার সাথে প্রেমটাও। কিন্তু রেহনুমার অনুভূতির মূল্য ততটা চড়া যে ওবায়দুল আর জেবুন্নেসার সম্পর্কের মাঝে ফাঁক খুঁজে ঢুকে পড়ে। রেহনুমার বাবা ওবায়দুল্লাহর জন্য 3 বছরের অনেক করেছে, আর সেই কারণেই সে তার কথা রাখতে পারেন না বলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যেতে যেতে জেবুন্নেসাকে একটি চিঠি দিয়েছিল ওবায়দুল্লাহ। যে চিঠি জেবুন্নেসার হাতে যাওয়ার আগে আরও 2টি হাত বদল হয়। প্রথমজন রেহনুমা আর দ্বিতীয় ব্যক্তি রাশেদ। রেহনুমা সেই চিঠি পড়েই জানতে পারে তার ভালোবাসার মানুষটি তারই ভাইয়ের একমাত্র শালী জেবুন্নেসাকে ভালোবাসেন। রেহনুমার কষ্ট প্রায় দীর্ঘ দিনের মনে ভেতরে ললিত প্রেম আর পূর্ণতার পাওয়ার তো দূর, মনের মানুষটিকে জানানোর সুযোগটুকুও পায়নি। প্রথম সে চেষ্টা করে ভুলে যেতে তার পছন্দের মানুষটিকে, কিন্তু নিয়তি তা হতে দেয়নি। বিদ্যালয়ের পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে সে ওবায়দুল্লাহকে দেখতে পায়। রেহনুমার পরীক্ষা বলেই সেদিন তার বাবার সাথে যান। হঠাৎ করে ওবায়দুল্লাহকে দেখতে পেয়ে তিনি কিছু বলতেই যাবেন, তার আগে ওবায়দুল্লাহ নিজে এসে ক্ষমা চায় রেহনুমার বাবার কাছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে রেহনুমার বাবার পায়ে পড়ে রেহনুমাকে বিয়ে করতে চায় বলে মিনতি করে। এই পর্যন্ত কথা শেষ করে বৃদ্ধা রাইমার দিকে তাকান। রাইমার চোখে মুখে করুণ ছায়া। ভরপুর দুপুরে জলজলের সূর্যটাও যেন মেয়েটার মুখে আলোকিত করতে পারছে না। বৃদ্ধা পুরনো দিনে অনেক নিয়ম কানুন মেনে চলতেন, এখনো তার ব্যতিক্রম নয়। তাই রাইমার হাত ধরে বললেন,
চলো নিচে জায়গা, দুপুরবেলায় এহেন খাওন ভালো না। রাইমার চোখ ঝাপসা, সে ভাবছে তারপর কি হলো। ফুপি কি তারপর ওই টিচারের সাথে বিয়ে হয়েছিল? আর সেজন্যই কি মা ফুপিকে সহ্য করতে পারে না? তার এখনো অনেক জানা বাকি, কিন্তু বৃদ্ধা তাড়া দিলেন নিচে যেতে। অগত্যা তাকে নিচে যেতেই হলো, এখনো অনেক জানার বাকি। রহস্য তো কিছুই খোলাসা হলো না। আব্বুর সাথে মায়ের বিয়ে, আর মায়ের বলা কথা আব্বু ধর্ষক, প্রতারক। না, আমার আব্বু দুনিয়ার বেস্ট আব্বু, তিনি কখনো কোনো ভুল করতেই পারে না। যা শুনেছি সব ভুল, সব মিথ্যে। সে যেন নিজেই নিজেকে বোঝাতে লাগলো কথাগুলো। দুপুরে খাবারের সময় রিশাদ হোটেলের রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনলো। এখানে তাদের আলাদা কোনো ডাইনিং রুম নেই, তবে সোফা থাকায় তারা সেখানে বসে খাবার খাচ্ছে। রেহনুমা লক্ষ্য করেছে সকাল থেকে আজ রিশাদ চুপচাপ। মেহুশ পেট ব্যথা হচ্ছে বলে আর খেতে বসেনি। সে পরে খাবে, তাই আপাতত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। তার পাশে নির্ঝন খেলছে। রিশাদ নিজেই আজ গোসল করিয়েছে নির্ঝনকে। অবাক হয় রেহনুমা, তার সে ছোট্ট ভাতিজা আজ কত বড় হয়ে গেছে। নিজের সন্তানের খাওয়া, গোসল, ঘুম সব একা হাতেই সামলে নেয়। বিছানায় থাকা মেহুইশের দিকে দৃষ্টি পড়তেই আবার ভাবে, এই মেয়েটা কি রিশাদের আপন হবে না? রিশাদ বদমেজাজি অর্থের জোর দেখায়, কিন্তু সে জেনে বুঝে কারো ক্ষতি করে না, এটাই তার মন বলে। আর যদি কারো ক্ষতি করেও তাকে, তা যেন রিশাদ বুঝতে পারে, অনুতপ্ত হয়, আর সবশেষে নিজেকে শুধরে নিয়ে নতুন এক জীবন তৈরি করতে পারে। মেহুইশটাও নিজের করে নিক রিশাদকে, এটাই যেন এখন রেহনুমার একমাত্র চাওয়া। খাচ্ছ না কেন ফুপি? তোমার কি এই তরকারি ভালো লাগছে না? অন্য কিছু খাবে? অস্থির হয়ে প্রশ্ন করতে লাগলো রিশাদ। না রে বাবা, আমার আর কিছু লাগবে না। ভাবছি মেহুইস কিছু খেলো না, এভাবে পেটের ব্যথায় পড়ে থাকলে কি করে হবে? কপালে চিন্তার রেখা স্পষ্ট রেহনুমার। রিশাদ কোনো জবাব দিল না। সে তার খাওয়া শেষ করে উঠে গেল। রেহনুমা নিজের খাওয়া শেষ করে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিজের ঘরে চলে গেল। রিশাদ নির্জনকে কোলে নিয়ে কিছুক্ষণ ব্যালকনিতে হাঁটতে নির্জন ঘুমিয়ে পড়ল। ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে তাকাতে খেয়াল করলো মেহুশের ফ্যাকাশে মুখ। চোখের নিচে যেন দেবে গেছে অনেকটা। হয়তো ব্যথা আর খালি পেটে পড়ে থাকায় এমন লাগছে তাকে। আর কিছু না ভেবে রিশাদ বেরিয়ে গেল রুম ছেড়ে। বিগত দিনগুলো তার বড্ড পরিশ্রম আর চিন্তায় কেটেছে। বাবার এই বয়সে ডিভোর্স, ছোট ভাই বোন দুটোর ভবিষ্যৎ, সব মিলিয়ে মাথার উপর এক আকাশ পেরেশানি। দিন শেষে তার কেউ নেই এই কষ্ট অস্থিরতা ভাগ করার মতো। হোটেল ছেড়ে বেরিয়ে এসে হাঁটতে লাগলো চুপচাপ। অনেকটা সময় সমুদ্রের নোনা জল থেকে উঠে আসা হালকা তপ্ত হাওয়া গায়ে লেগে যেন মস্তিষ্ক পরিবর্তন এলো তার। একাকী জীবনে সে অনেক আপন মানুষকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। বাবা, ফুপি, খালা, ভার্সিটির প্রথমবার ভালো লাগা সেই মেয়ে এবং সর্বশেষ নীলিমা, কেউই শেষ অবধি পাশে থাকার প্রতিজ্ঞা করেনি। কোনো না কোনো কারণ সবাই দূরে চলে গেছে। সে ছোট্টবেলায় অবুঝ বয়সে মাকে হারিয়ে সে একাই এত বড় হয়ে গেল। নিজেকে দেখেই সন্তানের জন্য মা খুঁজলো, সেই সাথে রাইমার সুখের কথা ভেবেই সে মেহুইশকে জোর করে বিয়ে করলো। কি লাভ হলো? শেষ পর্যন্ত কতটা ভালো সে কজনের করতে পারলো? এবার তো মেহুইশকে হারিয়ে অন্য একজনের হয়ে গেল। নির্জন সত্যিকার অর্থে মেহুইশকে মা হিসেবে পেল না। তাহলে তার এত অন্যায় করে কি লাভ হলো? দমকা হাওয়ায় ঝাপটার সাথে বালিকণা উড়ে এসে চোখে পড়ল রিশাদের। বুকের ভেতর চিনচিনে এক সূক্ষ্ম ব্যথার ধারালো দাঁত কামড় বসাচ্ছে। হোটেল থেকে বের হওয়ার সময় ফোনটাও রুমে রেখেই এসেছে রিশাদ। ম্যানেজার সাহেব প্রায় আধ ঘন্টা যাবৎ রিশাদকে কল করে যখন পেল না, তখন বাধ্য হয়ে রিশাদের রুমের দরজা নক করে। মেহুইশের সবে আলমারি গোছানো শেষ হয়েছে। দরজায় নক শুনে লুকিং গ্লাসে চোখ রেখে দেখলো দরজায় কে আছে। ফুপি এলে নিশ্চিত নাম ধরে ডাকতো দু একবার। বাইরে দাঁড়ানো ম্যানেজারকে মেহুইশ চেনে না, তাই দরজা খুলবো কি খুলবো না ভেবে রিশাদের ফোনটা নিয়ে দেখলো তাতে ৭৫টা মিসড কল। সাইলেন্ট থাকায় সে কোনো আওয়াজই শোনেনি। হয়তো ফোন করা ব্যক্তিটি দরজায়, কিন্তু সে কি করবে ভাবতে ভাবতেই দরজা খুলল। ম্যাম, রিসার্চ স্যার কি রুমে আছেন? ম্যানেজার জিজ্ঞেস করলো। না, তিনি অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়েছেন। ফোনেও পাচ্ছিলাম না, তাই এখানে আসতে হলো। ডিস্টার্ব করার জন্য দুঃখিত ম্যাম। ইটস ওকে, উনি ফোনটা ঘরেই ফেলে গেছেন। মেহুইশ কথা শেষ করতেই ম্যানেজার ফিরে যাচ্ছিল, তখনই পেছনে রিশাদকে দেখা গেল। মেহুইশ তখনও দরজায় দাঁড়িয়ে। ম্যানেজার এগিয়ে গিয়ে রিশাদকে কিছু বলতে চাইলে সে থামিয়ে দিল। আপনি যান, আমি কিছুক্ষণ পর এসে কথা বলছি আপনার সাথে।
ম্যানেজার আর অপেক্ষা করেনি। মেহউইশ একবার খেয়াল করলো রিশাদের চোখে মুখে অবস্থা ভালো নয়। ভয় হলো এখন কি রিশাদ তাকে আবারও কিছু বলবে। এভাবে গেট খুলে ম্যানেজারের সাথে কথা বলে এই লোকের তো মতিগতি ঠিক নেই। অবচেতন মনে অন্যরকম ভয় জেগে বসলো, কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে চুপচাপ ঘরে ঢুকলো। রিশাদ জামা কাপড় পাল্টে আবার বেরিয়ে গেল তার ফোন আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। মেহউইশও স্বস্তির নিঃশ্বাস নিয়ে নির্জনের জন্য দুধ বানাতে গেল। জেবুন্নেসা তার বড় ভাইকে জানালো সে তার রাশেদের সাথে থাকবে না, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে চায়। শুধু বয়স না, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলেও তার ভাইকে তাকে বোঝালো এখন এটা কোনো সমাধান নয়। ডিভোর্স সত্যিই কোনো সমস্যার সমাধান হতে পারে না, তাও জেবুন্নেসাও মানে। সে তো এত বছর সংসার করেও আসছিল চুপচাপ, কিন্তু এখন যা করছে রিশাদের সাথে, ভবিষ্যতে রিহানকে নিয়েও তা করতে পিছপা হবে না এই লোক। আর মেয়েটারও ভবিষ্যৎ ভাবতে হবে এখন থেকেই। রাইমা স্তব্ধ হয়ে বসে আছে ফ্লোরে, তার পাশেই তার কাঁধে হাত রেখে বসে আছে বৃদ্ধা। দরজার আড়াল থেকে সরে গেছে রিহান। কিশোরী বয়সী ছেলেটার গরম মস্তিষ্ক তার মায়ের অতীত শুনে আচমকাই বরফ শীতল হয়ে গেছে। রক্ত শূন্য মনে হচ্ছে তার নিজেকে, আর ঘৃণায় শক্ত হয়ে আসছে মন। এত বছর ধরে আব্বু বলে জানা লোকটাকে শুধু একজন ধর্ষক ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন তার। একটু আগে বৃদ্ধা বলেছে ওবায়দুল যখন রাস্তার সবার সামনে রেহেনুমার পা জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং রেহেনুমাকে বিয়ে করতে চায়, তখনই রেহেনুমার বাবা রাজি হয়ে যান। সেদিনই পরীক্ষা শেষে কাজী অফিসে গিয়ে বিয়ে দেন তাদের। তার পরদিন জেবুন্নেসাকে বিয়ে করে বাড়ি ফেরান রিশাদের বাবা। বাড়িতে কোনো প্রকার প্রশ্ন করার কেউ ছিল না তখন। রেহেনুমার বাবা জেবুন্নেসার পরিবার আর ওবায়দুল্লাহর পরিবারকে ডেকে আনুষ্ঠানিকতা কথা জানায়। জেবুন্নেসার পরিবার খানবাড়িতে উপস্থিত হলেও অনুপস্থিত থাকে ওবায়দুল্লাহ আরও তার পরিবার। ওবায়দুল্লাহ কাজী অফিস থেকে বাবা মাকে আনতে যাওয়ার কথা বলে বিয়ের কাজ শেষ করেই চলে যায়। সেই যাওয়া থেকে তার শেষ যাওয়া। গ্রামে গিয়ে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। জেবুন্নেসাকে ধর্ষণের হুমকি দিয়েই ওবায়দুল্লাহকে বিয়েতে রাজি করিয়েছিল রাশেদ। শুধু হুমকি নয়, সে প্রতারণাও করেছে। ওবায়দুল্লাহ তার কথা রেখেছে, রেহেনুমাকে বিয়ে করেছে, কিন্তু রাশেদ তার কথা রাখেনি। ওবায়দুল্লাহর নামে চিঠি দিয়ে জেবুন্নেসাকে বাড়ি থেকে বের করিয়েছিল সে, আটকে রেখে তাকে সত্যিই ধর্ষণ করেছে, যা জেবুন্নেসার পরিবার কিংবা রাশেদের পরিবার সবার অজানা। আর বিয়েটাও জেবুন্নেসা রাশেদের মিথ্যে হুমকিতেই করেছিল। তখন তার এতটাও সাহস ছিল না রাশেদের বিরোধিতা করার। নিজের সম্ভ্রান্ত হারিয়েও রাশেদের কথায় ভয় পেয়েছিল। ধরেই নিয়েছিল যে ব্যক্তি তাকে ধর্ষণ করতে পারে সে দুনিয়ায় পারে না এমন কোনো কাজ নেই। ওবায়দুল্লাহকেও খুন করতেও সে একবারও ভাববে না। আর সেই ভয়ে ইজ্জত হারিয়েও রাশেদকে বিয়ে করেছিল। নিয়তি তো আগেই লেখা ছিল, যার জেবুন্নেসার অজানা। খানবাড়িতে পা রেখেই জানতে হলো ওবায়দুল্লাহ রেহেনুমার বিয়ে হয়েছে কাল, এবং আজ ওবায়দুল্লাহ মৃত। ভালোবাসার মানুষের পরিণতি জানার পর অনেক অনেক দিন পাগলের মতো ছিল জেবুন্নেসা। রেহেনুমাও অর্ধমৃত্যু লাশের মতো পড়েছিল বাড়িতে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে জেবুন্নেসার অনেকটা স্বাভাবিক হলেও রেহেনুমা আর রাশেদের প্রতি জন্ম নিল তার মনে বিষাক্ত ক্ষোভ। রেহেনুমাকে একদমই সহ্য করতে পারত না সে। এরই মাঝে বাড়ির বয়োজ্যেষ্ঠ রেহেনুমার বাবার মৃত্যু হলে রেহেনুমা আবারও ভেঙে পড়ে। সে জেবুন্নেসার ক্রোধ দৃষ্টির সামনে টিকে থাকার সাহস হারিয়ে একসময় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাশেদও নিজের কৃতকর্মের ফল ভালো কিছু না পেলেও হার মেনে বোনকে বিদেশে পাঠিয়ে দেন। তার প্রয়োজনের সবটা খেয়াল রাখেই সে। দেশের জেবুন্নেসার সাথে নতুন সংসারে মনোযোগী হতে চান। ততদিনে রিশাদ বুঝতে শিখে গেছে যে তার খালা তার সৎমা, যে কিনা তাকে একসময় আদর করলেও এখন বিনা কারণেই দুচ্ছাই করে। এতে করে সে খালার থেকে দূরে আর বাড়ির আয়া কাজের লোকেদের সাথেই বেশি ঘনিষ্ঠ হয়। তবে রক্তের ধারা থেকে হয়তো অর্জিত জঘন্যতম রাগটাও তার মধ্যে বিস্তৃতি লাভ করে। রিশাদ দূর হতে থাকে বাবার সঙ্গ, মা নামক খালার সঙ্গ থেকে তার সব কেটেছে নিতান্তই একাকিত্ব অথবা উচ্ছৃঙ্খলা বন্ধুবান্ধবদের সাথে ঘুরে ফিরে। তবে দুটো জিনিস তার মধ্যে কখনো আসেনি, একটা নারী ঘটিত কোনো বাজে দিক
আর দ্বিতীয়টা তার পড়াশোনার অবহেলা। এই দুটির ব্যাপারে কখনোই ঢুকতে পারেনি তার মনে, কিন্তু ভালো লাগাটা এসেছিল একজনের প্রতি। বাবার অর্থ নিয়ে অহংকারে হারাতে হয়েছে প্রিয় মানুষটাকে। সময়ের ধার অনেক কিছুই বদলে দিয়েছে খানবাড়ির প্রতিটি মানুষকে, শুধু বদলায়নি জীবন্নেশার মনে ক্ষুব্ধ আর রাশেদ খানের প্রতি জমে থাকা ক্ষোভ। লোকটাকে খুন করতে পারলেই হয়তো সে মন থেকে সুখ পেত। বৃদ্ধা তার কথা শেষ করে আঁচল টেনে চোখ মুছল সব কাহিনী বলতে বলতে। তখন যে তারও চোখে জল এসে উপচে পড়ছে টের পায়নি। রিহান বাড়ি ছেড়ে কোথায় কোন পথে হাঁটছে নিজেও জানে না, শুধু জানে কথাগুলো বুঝিয়ে তার আড়াল থেকে না শুনলে ভালোই হতো। মায়ের জীবনের বিশ্রী ঘটনাগুলো না জানলেই হয়তো স্বস্তিতে জীবন পার করা যেত। এই বয়সের ভয়ঙ্কর রাগগুলো এখন তার নিজের বাবাকেই খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। কি হতো এখন এই মুহূর্তে যদি আব্বুর সামনে থাকতো? পায়ের কাছে ভাঙা একটা পাথর চোখে পড়তেই মনে হলো এইটা উঠিয়ে ঠিক বাবার মাথায় আঘাত করতো সে, অথবা কোনো ধারালো তীক্ষ্ণ ছুরি থাকলে রাগ যেন তার শরীরের প্রতিটি স্নায়ু কোষকে উত্তপ্ত করে তুলছে। কি করতো সে? কি করবে সে? বাবাকে খুন করবে নাকি মাকে নিয়ে চলে যাবে বহুদূর, এতটা দূর যেখানে তার মায়ের গায়ে কোনো দুঃখের আঁচ পড়বে না? স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি সর্বদাই অধিক প্রয়োজন। মেহুইশের জীবনেও তার বিপরীত চলছে। রিশাদকে সে যতই চাইছে এড়িয়ে যেতে, সুযোগ পেলে পালিয়ে যেতে, ততই সে দুর্বল হয়ে পড়ছে এই সম্পর্ক থেকে পালিয়ে যেতে। নির্জনের উপর মায়া পড়ে গেছে ভীষণ। রাত বিরাতের ঘুমের ঘরে রিশাদের জড়িয়ে রাখাটাও আজকাল তার খারাপ লাগে না। জাগ্রত রিশাদকে সে যতটা তুচ্ছ করে ততটাই সে ঘুমন্ত রিশাদকে পছন্দ করে। ইভানের ভালোবাসা স্মৃতি হয়ে একের পর এক দিন করে পেছনে চলে যাচ্ছে। দেখতে দেখতেই হোটেলে আসার তাদের 1 মাস পূর্ণ হয়ে গেছে। নিয়ম করে রোজ সকালে হাঁটতে বের হয় মেহুইশ, সাথে থাকে রেহনুমা, তার কোলে থাকে নির্জন। ভোরের হাওয়ায় গায়ে রোদ মেখে এই হাঁটতে বেরোনোটা বেশি উপভোগ করে মেহুইশ। তার পেছনের কয়েকটা কারণ আছে। প্রথমত, রিশাদ তাদের আগে থেকেও উঠে সৈকত এসে দৌড়ায়। লক্ষ্য করেছে মেহুইশ গত 2 মাসে রিশাদের এই একটা নিয়ম কখনো ব্যতিক্রম হয়নি। ঢাকায় থাকতে রিশাদ বাড়ি থেকে বাইরে দৌড়িয়ে বেরিয়েছে, পাহাড়ি বাড়িতে থাকতে পাহাড়ি আঁকাবাঁকা পথে দৌড়েছে, আবার এখানে এসেও বিচেও তাই করে। এই রুটিন, এই একটা জিনিস বোধহয় কখনো বদলায়নি। আর এই দৌড়ে থাকা রিশাদকে দেখে তার সবসময় মনে হয় এই লোকটা খারাপ নয়, ভালো হয়ে যাবে একদিন। দ্বিতীয়ত, ভোরে ওঠে তার শরীর ও মন দুটোই দিনভর চাঙ্গা হয়ে আর ফুরফুরে থাকে। আর তৃতীয়ত, তার ঘরে কাজকর্ম সে সকাল সকালে শেষ করে বিকেলে দারুণ অবসর কাটাতে পারে। এখানে এসে রিশাদ বলে দিয়েছে নিজেদের সকল কাজ নিজেরাই করতে হবে, কাজের লোক দেওয়া হবে না একজনও, এমনকি অতি প্রয়োজন ছাড়া হোটেল স্টাফদের সহায়তাও নেওয়া যাবে না। এই একটা ব্যাপারেই মেহুশের মনে হয়েছে লোকটা খুবই কৃপণ। ঢাকায় শুটিং এর কাজ শেষ করে তিশমা আবার এসেছে কক্সবাজারে। কাজের প্রয়োজনে গত মাসে আসা দ্বিতীয় দিনেই তাকে রাতের ফ্লাইটে ঢাকায় যেতে হয়েছিল। আজ ফ্রি হয়েই আবার ফিরে এসেছে। মূলত সে ম্যানেজারকে ঠিকঠাক জ্বালাতে না পারায় আবার এসেছে। হোটেলে পৌঁছে প্রথমেই সে রিশাদের খোঁজ নিল। রিশাদ চট্টগ্রাম গেছে, হয়তো বিকেলের আগে ফিরবে না, তাই ম্যানেজারকে প্রথম কাজ দিল তাকে রিশাদের বউ আর ফুপির রুম দেখিয়ে দেওয়া। তিশমাকে দেখে বিরক্তিতে লোকটা ভ্রু কুঁচকে গিয়েছিল, কিন্তু কাজের ক্ষেত্রে অপ্রিয় ব্যাপারগুলো আলাদা সাইডে রাখা জরুরি বলে সে তিশমাকে সহ্য করার চেষ্টা করছে। প্রথমে মেহুইশের দরজায় করাঘাত করলো, কিন্তু দরজা খুলল রেহনুমা। তিশমা প্রথমেই আসসালামু আলাইকুম বলতেই রেহনুমা গোমরা মুখে করে বলল, সালাম ঠিক করে দাও মেয়ে। ম্যানেজার সাহেব তখনও দরজায় দাঁড়িয়েছিলেন। রেহনুমার কথা শুনে সেও মুচকি হাসলো। খুশি হয়েছে খুব সে, আর তিশমার মুখখানিও দেখার মতো হয়েছিল। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? নিজের কাজে যান। ম্যানেজারকে বলতে সে চলে গেছে। তিশমাকেও ডেকে রুমের ভেতর নিলেন। রেহনুমা মেহুইশ ব্যালকনিতে বসে নির্জনকে বসানোর চেষ্টা করছে। বাচ্চাটা কেমন হেলে দুলি এদিক ওদিক করে যাচ্ছে ফ্লোরে বিছানো ম্যাট্রেসের উপর। গ্রিলের ফাঁক গলে সকালের সূর্যের আলোটা, তার সামুদ্রিক হাওয়া এসে লুটোপুটি খাচ্ছে মেহুইশ নির্জনের গায়ে। বর্তমান সময় মেহুইশের এখানে মন্দ কাটছে না, শুধু মা আর ভাইকে অনেকদিন ধরে না দেখায় মনটা খারাপ থাকে মাঝে মাঝেই। ইভান এখন স্মৃতি ছাড়া কিছুই নয় তার জীবনে। ইভানের সাথে যোগাযোগের চেষ্টাও সে কম করেনি, কিন্তু কোথাও একটু ত্রুটি থাকায় যোগাযোগটা আর হয়ে ওঠেনি। 2 বছরের সম্পর্কে এত সহজেই মলিন হওয়ার নয়, তবুও বিয়ের পবিত্রতাও শক্তিশালী এক বাঁধন। মনের মিল ছাড়াও দুজন মানুষকে একসাথে বেঁধে রাখার
মতো অলৌকিক শক্তি শুধুমাত্র বিয়েতেই আছে হয়তো। মেহুইশ অবাক হয় নিজেকে নিয়ে, ভাবতে গেলেই কখন যে সে অসহ্য বোধ করা ঋষাদকে সহ্য করা শিখে গেছে নিজেও জানে না। শুধু জানে নির্ঘুম রাতে সে আবছা আলো ঋষাদের মুখের দিকে তাকিয়ে থাকে। ঋষাদের মুখের প্রতিটা অংশ তার এখন ঘুমন্ত অবস্থায় ঋষাদের ঠোঁটের বাঁ দিকে কোণায় একটুখানি রেখা সৃষ্টি হয়। হঠাৎ দেখলে মনে হয় লোকটা মুখ বাঁকিয়ে হাসছে বুঝি। রেহনুমা ব্যালকনিতে এসে তিশমাকে বসার জন্য কাউচ দেখিয়ে মেহুইশকে বলল, রিশাদের বান্ধবী এসে কফি বানাও। মেহুইশ কফির কথা শুনে সামনে তাকাতেই তিশমাকে দেখে প্রথমেই ভ্রু কুঁচকালো, পরে হুঁশ এলো এই মডেল কন্যা ঋষাদের বন্ধু, তাই ভদ্রতা দেখি হ্যালো বলল। তিশমা যেচে পড়ে অনেকক্ষণ গল্প করলো, যা রেহনুমা কিংবা মেহুইশ কারোই ভালো লাগেনি। তিশমাও হয়তো বুঝতে পেরেছে তাদের মনের ভাব, তাই ও নিজেই উঠে চলে গেল। সন্ধ্যার পর ঋষাদ হোটেলে ফিরলে মেহুইশ গম্ভীর মুখে অন্যদিকে ফিরে বলল, আপনার বান্ধবী এসেছে, রুমেও এসেছিল, হয়তো আপনার খোঁজে না পেয়ে চলে গেছে। ঋষাদ শার্টের বোতাম খুলতে খুলতে ঈষৎ ঠোঁট টেনে মুচকি হাসলো। তার মনে হলো মেহুইশের এই কথাতে কিছুটা হিংসা মিশেছিল, অনেকটা টিপিক্যাল বউদের মতো। মন্দ না এমন হিংসা। মেহুইশের সেই হাসি খেয়াল করে হয়তো রেগে গেছে। নির্জনকে কোল থেকে বিছানায় নামিয়ে কিচেনে চলে গেছে। ঋষাদ প্রায় দিনই বাইরে কোথাও গেলে এসে কফি চায়, তাই আজ আর ঋষাদের বলার অপেক্ষা না করে কফি বানায় মেহুইশই। কাপড় পাল্টে ঋষাদ বাথরুমে ঢুকবে বলে মেহুইশকে ডাকলো। মেবিস, আমি বাথরুমে ঢুকছি, নির্জন কিন্তু বিছানায় রইল। মিহাদ একটু আগেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছে, অনলাইন সেল পেজ সেটা। মাইমুনা একটা সিদ্ধান্ত নিয়েছে, আর তা বাস্তবায়ন করতে মিহাদ এবং তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। মিহাদ শুরু থেকে চায় না ঋষাদের টাকা পয়সায় চলতে, কিন্তু বাধ্য হয়ে ঋষাদের দেওয়া বাড়িতেই থাকতে হচ্ছে। খাওয়া পড়া পড়াশোনা সবই ঋষাদের টাকায়। মাইমুনা যখন মিহাদকে বললেন, বাবা চলো আমরা নিজেরা কোনো কাজ করি, নিজেদের কাপড়ের ব্যবসাটা আবার শুরু করি, তুইও পারলে আমায় একটু সহযোগিতা করলি, এতে যেটুকু কামাবো ততটুকুতে দুজনের খাওয়া পড়াটা চললেও ঢের। মিহাদ ওর সাথে সাথে বলল, হ্যাঁ মা চলো আমরা নিজেরাই কিছু করি, আমারও ভালো লাগে না ওই শয়তান লোকের টাকায় পড়াশোনা করতে। একদম এভাবে কথা বলবি না মিহাদ, ও তোর চেয়ে বয়সে অনেক বড়। ধমকে উঠলেন মাইমুনা ছেলেকে। যতই বড় হোক ওই লোক সম্মানের অযোগ্য। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো ছেলে, সে তোর বোনের স্বামী সম্পর্কে, আর লোকটা যা তার শাস্তি হয়তো সে পেয়েই যাবে। আমরা অসম্মান করি বা সম্মান করি সেটা ফ্যাক্ট না, তোকে তো মন্দটা শেখায়নি, তবে তুই কেন তোর আচরণ মন্দ করবি? মায়ের কথায় মিহাদের পছন্দ হয়নি, সে চুপচাপ তার মায়ের সামনে থেকে উঠে চলে গেল। রাগে গজগজ করতে করতে রান্নাঘরে এটা সেটা গোছাচ্ছে মেহুইশ, কারণে অকারণে থালা বাসন শব্দ করে রাখছে এখানে থেকে ওখানে। রেহনুমা কিচেনে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে বেশ অবাক হলেন। এই মেয়ে আজ অব্দি এখনো এমন ঝগড়াটে বউদের মতো আচরণ করেনি, আজ কি হলো? কি হয়েছে মেহুইশ, এমন রেগে আছো কেন? আমি আবার কখন রাগ করলাম? রাগই বা করবো কেন, আর কার সাথে? স্পষ্ট করে রেহনুমাকে জবাব দেওয়ার পর মেহুইশ নিজেও চমকালো, সে এই কোন স্বরে কথা বলছে। ঋষাদের হোটেলের এই ঘরের সবচেয়ে সুন্দর জায়গা তার ব্যালকনি। জায়গাটা যেমন প্রশস্ত তেমন সুন্দর করে সাজানোর ক্রেডিট যদিও মেহুইশের। সে নিজেই গত 1 মাসে এনিয়ে বিনিয়ে ঋষাদকে শুনিয়ে এটা ওটা বলেছে রেহনুমাকে, আর তা শুনে সব ব্যবস্থা ঋষাদ করে দিয়েছে। এক পাশে কাউচ, অন্য পাশে ম্যাট্রেস বিছানো, উপর থেকে ঝুলানো ছোট ছোট লাইটস, কাঁচ ঘেরা স্লাইড জানালা, যখন ইচ্ছা কাজ সরিয়ে দিলে সমুদ্রের নোনা হাওয়া এসে আলো আনার মতো জড়িয়ে নিতে পারে। মেহুইশের রাগ সেই ব্যালকনির দিকে তাকিয়ে বাড়ছে। ঋষাদ কাউচে হেলান দিয়ে বসে নির্জনকে বুকের উপর রেখেছে, আর তার সামনেই ম্যাট্রেসে হাঁটু মুড়ে তিশমা বসে ঋষাদের সাথে হাসি ঠাট্টা করছে। রাগটা মূলত এই কারণে বেড়ে চলেছে, তার কেন বাড়ছে তার নিজেরও অজানা। খাবার সাজানো হতেই মেহুইশ বলল, খাবার রেডি ফুফু স্যার, ম্যাডামকে বলুন খেয়ে আমাকে উদ্ধার করতে। এবার হয়তো রেহনুমার ধারণা হলো মেহুইশের রাগের কারণ। তার হাসি পাচ্ছে, মেয়েটা যে ওই দুজনের মায়ায় পড়ে গেছে তা হয়তো নিজেও জানে না। রেহনুমার ভালো লাগলো মেহুইশের এই আচরণ। শুরু থেকেই মনে হতো এই মেয়েটা নীলিমার মতো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার মতো পথ খুঁজবে না, সে দায়িত্ব আর সম্পর্কের মূল্য সারা জীবন পাশে থেকে যাবে।
রাতের খাবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে মেহউইশ। রিশাদ খেতে খেতে এটা সেটা তিশমার প্লেটে তুলে দিচ্ছিল। এরই মাঝে ম্যানেজার সাহেব এসেছিলেন কোনো কাজে। রিশাদ তাকেও খেতে বসিয়ে দিলে। মেহউইশের বসার জায়গা থাকে না। গোল ছোট টেবিলটাতে একসাথে 4 জন মানুষ খাওয়া সম্ভব হয়। ডাইনিং টেবিলটা কিছুদিন আগেই এনেছে রিশাদ। তাতে আগে থেকে 3টা চেয়ারে রিশাদ, তিশমা আর রেহনুমা বসা ছিল। বাকি চেয়ারটাতে ম্যানেজারকে বসিয়ে দেয় রিশাদ। মেহউইশের একটু খারাপ লাগলেও তার বেশি খারাপ লাগে তিশমার সাথে রিশাদের আদিক্ষেতা নিয়ে। অন্যদিকে ম্যানেজারও প্রচন্ড বিরক্ত হয় তিশমাকে দেখে। এই মেয়েটা হোটেলে এসেই তাকে আজও অনেক জ্বালিয়েছে। হোটেলে 1000টা স্টাফ থাকা সত্ত্বেও মেয়েটার সব কাজ তাকে দিয়ে করিয়েছে, এমনকি বিচে ঘুরতে যাওয়ার জন্য তাকে নিয়ে গেছে। খাওয়ার পর্বটা একরকম বিরক্তি আর রাগের মিশ্রণেই শেষ হয়েছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে রিশাদ একটু হাঁটতে বেরোচ্ছিল, তা দেখে রেহনুমা বলল, মেহুইশকে সাথে নিয়ে যা। না না, আমি ঘরেই থাকি, নির্জনের ঘুমানোর সময় হয়েছে। মেহুইশ আপত্তি জানালো। তা শুনে রিশাদ মেহুইশের কোল থেকে নির্জনকে টেনে নিজের কোলে নিল, যার অর্থ মেহুইশও হাঁটতে বের হতে পারে। মেহুইশ তাই রেহনুমাকে বলল, ফুপু আপনিও বসুন। না রে বাবা, তোর যা, আমি ঘুমাবো। রেহনুমা নিজের ঘরে ঘুমোতে গেল। রিশাদ পকেটে নিজের ফোন, সাথে মেহুইশের ফোনটাও ঢুকিয়ে নিল। মেহুইশ খেয়াল করেনি সেটা। রিশাদ ঘর থেকে বের হয়ে মেহুইশকে বলল, ভালো করে লক করো দরজা। মেহুইশ বের হতে গিয়ে দৌড়ে একবার আয়নার সামনে গেল। চুলগুলো পাঁচ ক্লিপে অর্ধেক বাঁধা ছিল, হুট করে সেটা খুলে দিল। হাতের কাছেই ছিল তার শালটা। সালোয়ার কামিজের ওড়নাটাকে মাথা ঢেকে গলা পেঁচিয়ে রাখলো। শালটাকে চাদরের মতো গায়ে জড়িয়ে একবার খুঁজলো লিপস্টিক কোথায়। তার শুষ্কতা শুধু তার চিকন পাতার মতো ঠোঁট দুটোকে বেশি শুকিয়ে গেছে। লিপস্টিক খুঁজে পাওয়া মুশকিল। এখন তার নির্জনের জনসন ক্রিমটা সামনে পেয়ে সেটা একটু ছুঁয়ে নিল ঠোঁটে। আজ তার কি হলো কে জানে। নিজের মুখটিতে পরিপাটি করার শখটা যে কোথা থেকে এলো। হোটেল ছেড়ে বেরিয়েছে মেহুইশ। রিশাদ কোলে ঘুমে ঢুলুঢুলু নির্জন বাবার গলা আঁকড়ে ধরেছে। পাশাপাশি হাঁটছে দুজন, পায়ে পা মিলিয়ে চলেছে সৈকতে। জোয়ার এসে পানি অনেক উপরে চলে এসেছে। চোখে শোয়া অন্ধকারে খোলা আকাশের নিচে সমুদ্রের বিভাগী হাওয়ায় মন বেসামাল হতে চাইছে কারো কারো। সৈকতে এই রাতের প্রথম ভাগে মানুষের কমতি নেই। মেহুইশ চলতে চলতে ঘাড় বাঁকিয়ে রিশাদকেও দেখার চেষ্টা করেছে। আজ থেকে প্রায় 2 মাস আগে এই লোকটাকে সে জমের মতো ভয় পেত। আবার সময়ে অসময়ে তাকে খুন করার প্রবল ইচ্ছাও জাগ্রত হতো। রাতের অন্ধকার কিংবা দিনের মরা আলোয় মনে ইভানকে হারিয়ে ফেলার যন্ত্রণা তাকে আত্মিকভাবে অসুস্থ করে তুলেছিল। আর আজ বুকের মাঝে ইভানের শূন্যতা থাকা সত্ত্বেও এই লোকটার প্রতি অভ্যাসের এক অদৃশ্য পরত পড়ে গেছে। পারতপক্ষে এখন আর লোকটাকে ভয় পায় না সে। আর নির্জনটাকে তো এখন আর কাছছাড়া করার সাহসী হয় না। মায়া অভ্যাস সবেতে ছেলেটা জড়িয়ে গেছে। যেই মা আর ভাইকে ছাড়া ছোটবেলা এক রাতও কোথাও থাকা হয়নি, সেই তাদেরকেই সামনে থেকে প্রায় 2 মাসে দেখা হয়নি। অভ্যাস, সবই অভ্যাস। আজ বুঝতে পারছে মানুষ প্রিয় মানুষের মৃত্যুর পর কিভাবে বেঁচে থাকে। বালুভূমিতে চলতে চলতে তারা কখন যে জাউ গাছের দিকে চলে এসেছে খেয়াল নেই। রিশাদের ডাকে মেহুইশের ভাবনা থেকে মন সরে। রিশাদের বুকে ঘুমিয়ে পড়েছে নির্জন। অনেকটা পথ তো রিশাদ ছেলেটাকে কোলে নিয়ে হাঁটছে। তার কি হাতে ব্যথা লাগছে? নির্জনকে আমার কোলে দিন। কেন? এমনি। প্রয়োজন নেই। তোমার ফোন বাজছে, সেটা চেক করো। আমি ফোন নিয়ে আসিনি। আমার পকেটে বাজছে। আপনার পকেটে আপনার ফোন বাজছে। আমার ফোন সাইলেন্ট থাকে না। তোমার ফোন আমার পকেটে ভাইব্রেট হচ্ছে। কিন্তু আমার ফোন তো। রাইট, পকেটে ফোন আছে, বের করো। মেহুইশকে কথা শেষ করতে না দিয়ে রিশাদ দাঁত চিবিয়ে বলল কথাটা। মেহুইশের মনে হলো আজকে তার ভাবনাগুলো চরম ভুল ভাবনা ছিল। লোকটা কখনো বদলাবে না। ভয়ে রিশাদের মুখোমুখি দাঁড়িয়ে তার পকেটে হাত দিল মেহুইশ। রিশাদের তপ্ত নিঃশ্বাস মেহুইশের চোখে মুখে আছড়ে পড়ছে, ঠিক যেমন ঢেউ এসে সৈকতে আছড়ে পড়ে। হাওয়া বড্ড মাতলামো করছে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে। মেহুইশের হাত পকেটে যাওয়া পর্যন্ত থেমে গেছে। কিছু বুঝে ওঠার আগে রিশাদের ঠোঁট স্পর্শ করলো মেহুইশের কপাল। উষ্ণতা কপাল ছুঁয়ে মেহুইশের মন দুয়ারে আছড়ে পড়ছে। রিশাদের ঠোঁটের রেখায় অবাধ্য উত্তেজনা আচমকাই মেহুইশের কপাল ছুঁয়ে দিয়েছে। কৃষ্ণপক্ষের চোখ শোয়া অন্ধকারে চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে তার ফেনিল ঢেউয়ের মতো। রিশাদের চুম্বন মেহুইশের অতৃপ্ত দেহ চমৎকার ঢেউ খেলে গেল।
সে রিশাদের পকেট থেকে হাত সরিয়ে নিয়েছে। কলটা প্রথমবার কেটে দ্বিতীয়বার আসতেই ছুরি ঝিম মেরে গেল রিশাদের। সে নিজেই নির্জনকে এক হাতে ধরে অন্য হাতের পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলো। অচেনা নাম্বার থেকে কল আসছে দেখে প্রথমে ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড নাম্বারটিকে মুখস্থ করার মতো করে দুবার আওড়ালো। ফোনটা মেহুইশের দিকে এগিয়ে দিয়ে সে হোটেলের দিকে হাঁটতে লাগলো। পেছন পেছন মেহুইশও চলে গেল তার। ফোনটা কানের কাছে ধরে হ্যালো কে, কাকে চান বলেই কল কেটে দিল। বোঝা গেল রং নাম্বার। হোটেলে ফিরে রিশাদ আজ কাপড় না পাল্টে বিছানায় শুয়ে পড়ল। নির্জনকে কম্বলে পেঁচিয়ে বুকে জড়িয়ে নিল। মেহুইশ আজকাল নিজের অভ্যাসে অনেক পরিবর্তন এনেছে। বলা যায় রিশাদকে অনুসরণ করেই এই পরিবর্তন। এই শীতের রাতগুলোতেও রিশাদ ঘরে ফিরে ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে ময়শ্চারাইজার হাতে পায়ে লাগায়, আবার চুলেরও খুব যত্ন নেয়। এগুলো দেখে মেহুইশের খুব হিংসি হতো। একটা ছেলে কেন এত যত্ন নেবে তার ত্বকের? এমনিতেই সে সুকুমার মুখাবের, তার উপর শুভ্র রঙের ত্বক, কোমল পায়ের তালু। মেহুইশ কোনো এক রাতে অনুভব করেছিল রিশাদের পায়ের তালুর এই কোমলতা। হঠাৎই তার মনে হলো তার হাতের তালু এতটা মসৃণ আর কোমল নয়। সেই থেকে এই হিংসার উৎপত্তি। এতে তার অভ্যাসে বদল হয়েছে চমকপ্রদ ভাবে। কিন্তু আজ রিশাদের ঘরে এসে এমন নিষ্পৃহতা তার ভালো লাগছে না। একটু আগেও রিশাদকে অন্যরকম লাগছিল। হাতে পায়ে লোশন মেখে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু সময় নিজেকে দেখলো সে। বিয়ের পরের পরিবর্তন তার শরীরেও আছে একটুখানি। মোটা হয়েছে, চিবুকের নিচ ফুলে গেছে একটু, তো তা খুব বেশি খেয়াল করলেই বোঝা যায় মেথিন পেটে কিছুটা চর্বি পড়তে হয়েছে। এমনটা তো সে কোনো অনেকদিন ধরেই বুঝতে পারছিল। কিন্তু এই পরিবর্তন সে একা নয়, তার মাও ধরতে পেরেছিল। কয়েকদিন আগেই ভিডিও কল করতেই বলেছিল, তুই কি একটু মোটা হয়েছিস? গোপন আয়না থেকে সরতে গিয়ে আবার মনে হলো নাকফুল পরলে কেমন লাগবে। ভোরের আলো ফুটতেই আজ ভীতি কিচ্ছিরি ঘটে গেল রিশাদের ঘরে। নির্জন পায়খানা করে ডাইপার নষ্ট করে ফেলেছে। গন্ধ পেয়ে ঘুম ভেঙেছে রিশাদের। সে বিছানার চারপাশ চেক করতে মনে হলো জেগে ওঠা নির্জনের গা থেকে গন্ধ আসছে। সন্দেহ দূর করতে সে নির্জনের ডাইপার খুলে প্রতিদিন ছেলেটা নিয়ম করে সকালে কিংবা দুপুরে পায়খানা করে। আজকের এই নিয়ম পরিবর্তন কিছুটা বিরক্ত হলো যেন রিশাদ। আধবোঝা চোখে এসে ডাইপার পাল্টে নির্জনকে নিয়ে বাথরুমে ঢুকলো। বিছানা থেকে কয়েক কদমের দূরত্ব তার বাথরুমে, তবুও যেন এতটুকু পার হতে রিশাদের সবটুকু শরীরটি খরচ হয়ে গেল। সে নিঃশ্বাস শরীরে নির্জনকে ধরে পরিষ্কার করে আবার বিছানায় ফিরতে গিয়ে অনুভব করলো তার পা দুখানে চলছে না, মাথাটাও ঝিমঝিম করছে। চোখ দুটো অন্ধকার হয়ে আসে। বুঝতে পেরে রিশাদ কুজু হয়ে নির্জনকে ফ্লোরে বসিয়ে দিতেই নিজেকে আর সামলাতে পারল না। ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে ধরপড়িয়ে উঠল মেহুইশ। ঘরে আলো জ্বলছে। রিশাদ বিছানায় নেই, নির্জন নেই। বিছানা থেকে নামার আগেই নির্জনের কান্না শুনতে পেল সে। দ্রুত পায়ে বিছানা ছেড়ে সে নির্জনকে কোলে তুলে রিশাদকে দেখলো। হুঁশ নেই মনে হচ্ছে। ভয় পেয়ে গেল মেহুইশ। নির্জনকে কোলে তুলে রিশাদের গালে হাত রাখতেই চমকে উঠলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। মেহুইশ তাকে ডাকলো, সাড়া নেই। এই শুনুন, উঠুন, আবঘননার তো অনেক জ্বর। রিশাদের সাড়া নেই। অনেকবার ডাকার পরেও আবার নির্জনের কান্নাও থামছে না। কি করবে না ভেবে না পেয়ে আবার ও রিশাদকে ডাকলো। নির্জনকে কোলে রেখে রিশাদকে টেনে তোলা তার পক্ষে অসম্ভব। ভোর হয়ে এসেছে, রেহনুমা নিশ্চয়ই জেগে গেছে ভেবে আবার মেহুইশ দরজা খুলে রেহনুমাকে ডাকলো। রেহনুমা এলেও নির্জনকে থামাতে না পেরে মেহুইশ কান্নারত অবস্থাতেই তাকে বিছানায় বসিয়ে দিল। রেহনুমার সাহায্য নিয়ে রিশাদকে তুলে মেহুইশ বালতিতে করে পানি আনলো। শীত আবহাওয়াতে মেহুইশ ঘেমে গেল রিশাদকে বিছানার এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে নিতে। সুঠাম দেহি লম্বা চওড়া অচেতন রিশাদকে একটা মেয়ের পক্ষে একা নড়ানো সত্যি খুব কষ্টদায়ক। তবুও মেহুইশ নিজ সাধ্যমতো তাকে ঠিক করে মাথায় পানি ঢালতে লাগলো। নির্জনের কান্না যখন বেড়ে দ্বিগুণ, তখন মেহুইশ বাধ্য হয়ে রিশাদের ফোনে হাত দিল। উপায় নেই আর বেহুশ রিশাদের আঙুল ছুঁয়ে ফোন আনলক করলো। কিছুটা ইতস্তত করে সে ম্যানেজারকে সাহেবকে কল করে রুমে ডাকলো। ছেলেটা ডিউটি শেষ করে রাতে নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছিল। বাড়িতে তার মা বাবা আছে। এত ভোরে কাউকে কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে আসা দেখে ঘাবড়ে গেলেন তারা। সকাল 8টা নাগাদ রিশাদকে নিয়ে চট্টগ্রাম হাসপাতালে ছোটাছুটি করছে মেহুইশ। সে নিজেই ডাক্তারদের সাথে কথাবার্তা বলছে। ম্যানেজার সাহেব জোর করে রেহনুমাকে হোটেলে রেখে এসেছে। নির্জনকেও তার কাছেই রেখেছে। মেহুইশের কপালে চিন্তার রেখা স্পষ্ট। ডাক্তার বলেছে রিশাদের জ্বর হঠাৎ করে নয়, আরো আগে থেকে ছিল। মেহুইশ ভাবছে কি করে সম্ভব। এতদিন ধরে তারা একই ঘরে একই বিছানায় থাকছে। কই তার তো কখনো মনে হয়নি রিশাদ একটিবারের জন্য জ্বরে আর্তনাদ করছে কিংবা একটু দুর্বল হয়ে বিছানায় গা এলিয়েছে।
তবে গত রাতে তার চুপচাপ শুয়ে পড়াটা চোখে লেগেছিল খুব। ডাক্তারের সাথে কথা বলে জানা গেল অনেকগুলো টেস্ট করাতে হবে, হয়তো কিছুদিন হাসপাতালেও থাকতে হবে। অচেনা শহর, অচেনা পরিবেশ। মেহুইশ অতি শিক্ষিত না হলেও কিছুটা পড়াশোনা জানা, আবার হাসপাতালে কাজের সুবাদে ডাক্তারদের সাথে কথা বলাটাও সহজ। কিন্তু তবুও জড়তা আছে। সে প্রতি মুহূর্তে রিশাদের অভিভাবকের জায়গাটা কে আছে ভেবে পায় না সে। এই সময় রিশাদের পাশে কার থাকা উচিত? জেবুন্নেসাকে কি কল করবে? রিশাদের বাবা আছে, সে না দেখলেও শুনেছিল। বাবাকে ডাকবে নাকি ফুপুই যথেষ্ট? আবার মনে হলো সে নিজেই তো রিশাদের এই মুহূর্তে একমাত্র অভিভাবক। তার স্ত্রী মন সায় দিল না। মেহুইশের স্ত্রী বা স্বামী হলেই কেউ কারো অভিভাবক হওয়া যায় না। যেখানে সম্পর্কটাই আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেখানে কেউ কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক। রিশাদের জ্ঞান ফিরল তার অবস্থা ভালো নয়। এই অবস্থা তার বাবা মাকে জানানোটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেক ভেবে প্রথমে রেহনুমাকে আনতে ম্যানেজারকে পাঠানো হলো হোটেলে। রিশাদের আঙ্গুলের স্পর্শ নিয়ে ফোন পুনরায় আনলক করে প্রথমে কল করলো রাইমার নাম্বারে। সব শুনে রাইমা বলল একটু অপেক্ষা করতে, সে তার আব্বুকে জানাচ্ছে। মেহুইশা তবুও চিন্তা করলো না, সে আবার কল দিল তার মাকে। মায়ের ফোন ব্যস্ত, লাইনে পাওয়া সম্ভব হলো না। মেহুইশের ভালোবাসার কুঠুরিতে রিশাদের জায়গা নেই একটু, অথচ নির্দ্বিধায় ভাবনা করে সে ছাড়া আর কেউ নেই। আশ্চর্যজনকভাবে পরিস্থিতি মোড় বদলে নিয়েছে জীবনে, তা যেন চোখের সামনে স্পষ্ট। মেহুইশের সারাটা সকাল কাটলো হাসপাতালের এক বদ্ধ কেবিনে রিশাদের পাশে বসে, কখনো জানালায় তাকিয়ে যতদূর চোখ যায় সবুজ পাহাড়ে দৃষ্টি, অথবা রিশাদের ঘুমন্ত ফ্যাকাশে মুখে। কাল রাতেও ওই মুখে ধারালো গাম্ভীর্যপূর্ণ ছিল। এক রাতেই যেন সকল গম্ভীরতা সমুদ্রের স্রোতের সাথে মিশে গেছে। মন ভার হয়ে আছে খুব। রেহনুমা নির্জনকে নিয়ে হাসপাতালে পৌঁছেই আগে জানতে চাইল রিশাদের অবস্থা। ইমিডিয়েট শুধু ডেঙ্গু টেস্টটাই করানো গেল, রিপোর্ট দুপুরে দেখবে বলে ডাক্তার, এরপরে হয়তো আবার বাকি টেস্টগুলো করবে। মেহুইশ ভাবছে কিভাবে কি করবে। রাইমা তো আর কল দিল না। টাকা পয়সা বলতে রিশাদের দেওয়া 1008 টাকা ছিল মেহুইশের কাছে। ম্যানেজার এসে সে বিপদ থেকে উদ্ধার করলো, টাকার ব্যবস্থাও হয়ে গেল, অথচ সিদ্ধান্ত নেওয়ার মতো কারো খোঁজ পেল না। রেহনুমা বারবার কল দিচ্ছে তার ভাইকে, নো রেসপন্স। সকাল সকাল আজ উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে জেবুন্নেসার, তার সাথে আছে রিহান। মা জানে ছেলে তার সাথে উকিলের কাছে যাবে, কারণ মায়ের ডিভোর্সের সিদ্ধান্তে তার আপত্তি নেই। কিন্তু কেন নেই জেবুন্নেসা জানতে পারেনি গত 1 মাসে অনেক চেষ্টা করে। শুধু জানে তার ছেলে তার সিদ্ধান্তে একটুও দুঃখী নয়। এমনকি রিশাদের কাছে রিহান বলেছে সে বিদেশে চলে যেতে চায়, আর মা চাইলে মাকেও সাথে নিয়ে যাবে। এতে জেবুন্নেসা নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মা বলে মনে হয়েছে। তার ছোট্ট ছেলেটা তাকে সাথে নিতে চাইছে। রিহানের এই চাওয়া যে কতখানি দুঃখ মাখা, কতটা যে বেদনায় ভরপুর, তা অজানা রিহানের মায়ের। মায়ের জীবনে অতীত জানার পরেই সে মনে মনে চাইতো বাবা মরে যাক, কিংবা তার জীবন থেকে হারিয়ে যাক দূরে কোথাও। এমন বাবা আর চাই না। প্রাচুর্যে ভর্তি জীবনটাতে সব আছে, শুধু মায়ের মানসিক শান্তি নেই। অর্থ, অহংকার সব আছে, কিন্তু তার মায়ের সম্ভ্রম নেই। ছেলে হয়ে মায়ের জীবনে দুঃসহ যন্ত্রণাদায়ক স্মৃতিকে নিজের মনে জমিয়ে রেখে বেঁচে থাকা বড় কষ্টকর। তার চেয়ে কষ্টকর হিংস্র পশু ন্যায় বাবা নামক মানুষটার কাছে থাকা। তাই রিশাদের কাছে গিয়েছিল, বারংবার রিশাদের পা ধরে বলেছিল, দাদাভাই আমাকে একটা সুযোগ করে দাও বিদেশে গিয়ে পড়াশোনা করার। আমি বড় হয়ে তোমার সব ঋণ শোধ করে দেব। প্লিজ আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। রিশাদ নিজেও বাবার অর্থবিত্তের বলয় ছেড়ে বেরিয়ে এসেছে অনেক আগে, তা জানে না তার ভাই বোন দুটো। সেদিন নিজের বুকে কষ্ট লুকিয়ে ভাইটাকে সে বলেছিল, চেষ্টা করব সাধ্যমতো। জেবুন্নেসা উকিলের কাছে আসার আগে রাইমার ফোন পেল। রিশাদের অবস্থা জানতেই সে রেগে গেল রিশাদকে কেন ঢাকায় আনছে না বলে। জেবুন্নেসার এই রাগের কথা মেহুইশ পর্যন্ত পৌঁছালো, কিন্তু বাকি রইল রিশাদের বাবার একটা ফোন কলের। রাইমা তার বাবাকে কি জানায়নি? সন্ধ্যার ব্যস্ততময় ঢাকা শহরে বাড়ির হেডলাইটের আলোগুলো জোনাকির আলোর মতো মনে হচ্ছে। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো মেহুইশ। সারাটা দিন তার রিশাদের বাড়িতে কেটেছে নির্জনকে নিয়ে। একটু আগে রিশাদ ফোন করে তাকে ধমকেছে খুব, কেন সে ওই বাড়িতে গেল সেই অপরাধে তাকে এই মুহূর্তে হাসপাতালে পৌঁছানোর হুকুম দিয়েছে রিশাদ। নির্জনটা ঘুমিয়ে পড়েছে বলে রাইমার কাছে রেখে এসেছে তাকে। হাতে কিছু টাকা পয়সা
থাকায় রিশাদের বাড়ির সামনে থেকে ক্যাব উঠেছে। অসুস্থ মানুষ অর্ধেক দিন নিথর পড়ে থেকেও এখন কি তেজি স্বরে ধমকালো তাকে। ম্যানেজারের কারণে দ্রুতই প্লেনে করে ঢাকায় এসেছে তারা। তারপরে জেবুন্নেসা রিশাদকে হাসপাতালে ভর্তি করিয়ে ইমার্জেন্সি সকল টেস্ট করে নিয়েছে। ৮ ঘন্টার মতো হলো রিশাদকে কেবিনে দিয়েছে, তাতেই লোকটা দুনিয়া উল্টে পাল্টে ফেলার চেষ্টা করছে। গাড়ি এসে হাসপাতালে থামলে মেহুইশ ভাড়া মিটিয়ে নেমে পড়ল। হাতে থাকা পার্সটাতে তার ফোন, কিন্তু কাকে ফোন করবে বুঝে আসছে না। হাসপাতালে রিশাদের সাথে বড় মামা আর জেবুন্নেসা আছে এমনটাই বলেছে রেহেনুমা। জেবুন্নেসার ফোন নাম্বার ও দিয়েছে, কিন্তু কল করবে কি করবে না ভেবে রিশাদকে ফোন দিল। ওপাশ থেকে গলা শোনা গেল, এখনো এলে না কেন? এসেছি। কোন ফ্লোরে আছেন? 3 তলার প্রথম কেবিন। বলেই কল কেটে দিল রিশাদ। মেজাজ খারাপ হলো মেহুইশের। যেখানে সে কল কাটবে সেখানে লোকটা নিজেই কেটে দিল। যাচ্ছে তাই সব স্বভাব এই লোকের, এমনটাই মনে হলো মেহুইশের। সে লিফটে ঢুকে 3 তলায় যাওয়ার জন্য সুইচ টিপতেই চোখে পড়লো ইভান দাঁড়িয়ে আছে সামনে। না, সে লিফটের ভেতরে নয়, বাইরে দাঁড়ানো। বুকের ভেতর কিছু একটা ছ্যাদ করে উঠলো। কয়েক সেকেন্ড পলকহীন চাহনি, তারপরে লিফট থেকে বেরিয়ে আসার আগে দরজা বন্ধ হয়ে গেল। দ্রুত লিফট অফ করতে গিয়ে 5ম তলার সুইচে চাপ লাগলো। দম বন্ধ হয়ে আসছে মেহুইশের। দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডেই। এ কি হলো? ইভান এখানে কি করছে? কান্না পাচ্ছে তার, দরজাটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। লিফট 5ম তলায় থামতেই মেহুইশ বেরিয়ে সিঁড়ি বেয়ে আবার নিচের তলায় যাচ্ছে। ওপর নিচ করে প্রায় 8 ঘন্টা যাবৎ সে 5 তলা বিল্ডিংটাকে তন্ন তন্ন করে খুঁজেছে। ইভানের ছায়াটারও দেখা পায়নি সে আর। কান্নার দমক এতক্ষণ যাবৎ গলায় কাটার মতো আটকে ছিল, তা হঠাৎ করে জেবুন্নেসার ডাক শুনে ছিটকে বেরিয়ে এলো। 1ম তলায় সিঁড়ির গোড়ায় পা ছড়িয়ে বসে কান্না করতে লাগলো সে। প্রিয় মানুষ হারিয়ে ফেলা প্রিয় মানুষটাকে আজ কতদিন পর আজ চোখের সামনে দেখতে পেল, অথচ তাকে ছুঁয়ে দেখার ক্ষমতা হলো না। তার গলার স্বর, তার চোখে চোখ রাখা সবই দুঃস্বপ্নের মতো হয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।